কত মানে কত কেভি ট্রানজিশন লাইনে বা কত এমভি ট্রানজিশন লাইনে আমরা ওগুলোকে ইউজ করব। তাহলে ফার্স্ট হচ্ছে প্রপার্টিস অফ ইনসুলেটর। ফার্স্ট যেটা সেটা হচ্ছে প্রপার্টি, মানে কি কি প্রপার্টি থাকা দরকার। তার আগে একটু বলে নিই যে এটা কি করে। বলছে দ্য ওভারহেড লাইনস আর secured to supporting structure by means of insulating factors called a insulator। তার মানে কি বলতে চেয়েছে ভালো করে বুঝো, যে আমাদের যে ট্রান্সমিশন লাইনগুলো আছে তোমরা দেখেছো হয়তো, এখান থেকে এরকম করে তারগুলো যাচ্ছে, তাই তো। এবার এখানে এই যে কন্ডাক্টরগুলো যেখান থেকে যায় এখানে ইনসুলেটর থাকে। তো এগুলো কি সাপোর্টিং স্ট্রাকচার হিসেবেও কাজ করে, এবং যাতে লিকেজ না হয় বা কোনো কোনো কারণে যাতে এই আর্থ মানে আমাদের গ্রাউন্ডটা যাতে কোনো কারণে শর্ট হয়ে না যায়, সেটা কিন্তু এই ইনসুলেটরই কি করে প্রোটেক্ট করে, তাই না। দিস ইনসুলেটর অ্যাভয়েড লিকেজ অফ কারেন্ট টু দ্য আর্থ। এটাই বলেছে। তার মানে কি ইনসুলেটর কি করে, যাতে কারেন্ট আর্থে চলে না আসে সেটাকে প্রোটেক্ট করে। ওকে, তাহলে এবার এর যদি আমরা প্রপার্টিজ দেখি, দাও চলো প্রপার্টিজ। ফার্স্ট প্রপার্টি অফ ইনসুলেটর, দ্য ওভারহেড লাইন ইনসুলেটর শুড হ্যাভ দ্য ফলোইং প্রপার্টিজ। কি কি? হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স, হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স। তার মানে কি? এটার মানে কি হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স মানে আমরা যে ইনসুলেটরগুলো বানাই, স্যার রেজিস্ট্যান্স হাই থাকে। এক্স্যাক্টলি অনেক বেশি হাই ইনসুলেশন রেজিস্ট্যান্স মানে ওটার মধ্যে দিয়ে ও কারেন্টকে ফ্লো করতে দেয় না, অনেক বেশি রেজিস্ট্যান্স থাকে। তার মানে ইনসুলেটর আমরা লাগাই কেন? ইনসুলেটর লাগানোর ওটাই তো কারণ, যাতে ওটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে না যায়, তাই তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, আজকে সব দেখাবো কেমন ধরনের ইনসুলেটর হয়, কি কি কেমন দেখতে, সব ছবি টবি সব দেখাবো, শুধু চুপচাপ দেখো ক্লাসটা। হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ, এটার প্রপার্টি সবাই লিখবে এগুলো, হ্যাঁ। হাই ডাইলেকট্রিক স্ট্রেংথ তার মানে কি? হোয়াট ইজ ডাইলেকট্রিক স্ট্রেংথ? এগুলোর আমার কাছে নোটস আছে, বাট আমি যদি নোটসটা তোমাদের শুধু দিয়ে দেই তাহলে এই পয়েন্টগুলো আলোচনা করা হবে না, আর এই পয়েন্টগুলো আলোচনা না করলে তোমরা আলটিমেট বুঝতে পারবে না। ওই জন্য নোটসটা দেবো, কিন্তু তবুও এটা লিখবে এবং সবাই বলবে এই ব্যাপারগুলো। ডাইলেকট্রিক স্ট্রেংথ কি? হোয়াট ইজ ডাইলেকট্রিক স্ট্রেংথ? বলো বলো ঝটপট। তার মানে একটা ইনসুলেটর কতটা কারেন্ট ফ্লোকে বাধা দিতে পারে, দ্যাট ইজ কল্ড দ্য ডাইলেকট্রিক স্ট্রেংথ অফ দিস ইনসুলেটর। কি বললাম বুঝেছো? একটা ইনসুলেটর কতটা কারেন্ট ফ্লোকে বাধা দিতে পারে সেটাই হচ্ছে তার ডাইলেকট্রিক স্ট্রেংথ। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে তাহলে পেরেছি। প্রপার্টিস মানে কি, মানে ইনসুলেটর গুলো কেমন হতে হবে সেটা লিখছি এখন আমরা। ফার্স্ট হতে হবে হচ্ছে ইনসুলেটিং রেজিস্ট্যান্স হাই হতে হবে, আর ডাইলেকট্রিক স্ট্রেংথও হাই হতে হবে, মানে কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতাও হতে হবে হাই। 3 নম্বর, নন হাইগ্রোস্কোপিক। নন হাইগ্রোস্কোপিক, দেখো এই ওয়ার্ডগুলো যদি আমি আলোচনা না করি তোমরা বাড়িতে লিখে বুঝতে পারবে, বুঝতে পারতে যদি শুধু নোটসটা দিতাম, প্রবলেম হয় তাই না। নন হাইগ্রোস্কোপিক কথাটার মানে কি বলো? হাইগ্রোস্কোপিক কথাটার মানে হচ্ছে এই তারগুলোকে এমন হতে হবে, সরি এই ইনসুলেটরটাকে এমন হতে হবে যেটা ময়েশ্চারকে অ্যাবজর্ব যাতে না করে। ময়েশ্চারকে অ্যাবজর্ব মানে যাতে জল বা যে কোনো ধরনের বাতাসের আর্দ্রতা এগুলো যাতে ও কি না করতে পারে, অ্যাবজর্পশন করতে না পারে। তার মানে ইনসুলেটরের ভেতরে যাতে কোনো জল না থাকে, কোনো লিকুইড ফরমেশন যাতে না থাকে, তাহলে কি হয়ে যাবে, ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে, তাই না। হ্যাঁ স্যার। হ্যাঁ, সবাই আনসার করবে, বুঝতে পারছো তো। ময়েশ্চার নট অ্যাবজর্ব, আমি এটা লিখে রাখলাম।
হাইগ্রোস্কোপিক কথাটার মানে তাহলে বোঝা গেল হাইগ্রোস্কোপিক, নন হাইগ্রোস্কোপিক কথাটার মানে যাতে ময়েশ্চারকে অ্যাবজর্ব করার ক্ষমতার মধ্যে না থাকে, যে কোনো ধরনের লিকুইড পোর্শন যাতে ও অ্যাবজর্ব করতে না পারে। তারপরে ফ্রি ফ্রম ইমপিউরিটিস কি হবে? ফ্রি ফ্রম ইমপিউরিটিস, এ যাতে ইমপিউরিটি থেকে ফ্রি থাকে। ফ্রি ফ্রম ইমপিউরিটিস মানে ইমপিউরিটি ফ্রি থাকে, মানে যাতে এটা ইমপিওর না হয়। তারপর স্যার ইমপিওর হয়ে গেলে কি হবে? কারেন্ট ফ্লো করে যাবে। ঠিক আছে, তোমাকে এমন ম্যাটেরিয়াল নিতে হবে যেটা ইমপিওর ম্যাটেরিয়াল নয়। আমরা ইয়ে কি দিয়ে ইউজ করি জানো ইনসুলেটিং ম্যাটেরিয়ালটা কি? পোর্সেলিন। পোর্সেলিন ইউজ করা হয়, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে। তারপরে আর কি কি ইউজ করা হয়? এপক্সি রেজিন। লিখাচ্ছি আমি, দাঁড়াও 1 মিনিট। স্যার পলিমারও তো ইউজ করে। পলিমার, পলিমার, পলিমার বলতে কি বলতো? পলিমারটা কোনটা? পলিমার তো আমি দেখিনি। প্লাস্টিক ধরনের স্যার ম্যাটেরিয়ালটা। সে তো জানি না আমি, পলিমার বলতে পারছি না। এখানে দেখো আমি যেগুলো 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 আমি জানি সেগুলো হচ্ছে, দেখো ইনসুলেটরের টাইপ, মানে ইনসুলেটরের ম্যাটেরিয়ালের অভাব নেই, ঠিক আছে, প্রচুর, কিন্তু আমি যতদূর পড়েছি আমি পলিমারটা দেখেছি। পোর্সিলিন আছে, তারপরে কি আছে? গ্লাস আছে, এপক্সি রেজিন আছে, ঠিক আছে, তারপরে ম্যাগনেসিয়াম সিলিকন আছে। ওকে, গ্লাসও ইউজ করা হয়। অ্যাকচুয়ালি আমরা যে নর্মাল যে দেখি যেগুলো, ওগুলো হচ্ছে পোর্সিলিন সব। ওই দেখবে ব্রাউন কালারের যে ইনসুলেটর গুলো দেখেছো, ওই টাওয়ারের উপরে হাতলের মতো থাকে না? হ্যাঁ স্যার, প্লেটের মতো হ্যাঁ পেছনে। হ্যাঁ। হ্যাঁ স্যার দেখেছি। এর প্রপার্টিসের মধ্যে আর কি হতে হবে? ইলেকট্রিক্যালি অ্যান্ড কেমিক্যালি ইনঅ্যাক্টিভ হতে হবে। এটা কি হতে হবে? ইলেকট্রিক্যালি অ্যান্ড কেমিক্যালি, তার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হলে হবে না। তার জন্য এখানে খুব সুন্দরভাবে কোটিং করা হয়। বলছি ইনঅ্যাক্টিভ হতে হবে এগুলোকে। আর নেক্সট ওয়ান হচ্ছে, লাস্ট ওয়ান, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হাই মেকানিক্যাল স্ট্রেংথ। এটা সব থেকে বেশি দরকারি কিন্তু। কেন বলো তো? বলো 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 কেন? হাই ভোল্টেজ হলে স্যার ছুঁয়ে যাবে সেই জন্য। হ্যাঁ, তার মানে এই যে ট্রান্সমিশন লাইনগুলো কত মোটা মোটা হয় বুঝতে পারছো? এই যে যাচ্ছে যেগুলো, যদি মেকানিক্যাল স্ট্রেংথ বেশি না থাকে কি হবে? এটা ভেঙে যাবে তো, আর ভেঙে গেলেই ব্যাস শেষ পুরো। যদি একটা ওই আমাদের 132 কেভির একটা ট্রান্সমিশন লাইন যদি ছিঁড়ে মাটিতে পড়ে যায়, বুঝতে পারছো, ওই এরিয়ায় যা থাকবে সব জ্বলে পুড়ে ছাই। ওটাও যাবে, আলটিমেট আমাদের সিস্টেমটাও তো ড্যামেজ হবে, তাই না? এবার লিখবে কি কি ম্যাটেরিয়াল আমরা মেনলি ইউজ করি। ফর এক্সাম্পল কি কি ম্যাটেরিয়াল ইউজ করি? ফার্স্ট হচ্ছে পোর্সিলিন, সব থেকে বেশি ইউজ হয়, হ্যাঁ, LAIN, পোর্সেলেন। নেক্সট হচ্ছে গ্লাস, তারপরে হচ্ছে ইপক্সি রেজিন, ম্যাগনেসিয়াম সিলিকন, ঠিক আছে, ওকে। এইবার আমরা দেখব টাইপ অফ ইনসুলেটর। তাহলে এটা কি গেল? প্রপার্টিজ, মানে একটা ইনসুলেটরে কি কি প্রপার্টি থাকা দরকার। এবার এদের কি কি টাইপ আছে, চলো নেক্সট পেজ। ফার্স্ট হচ্ছে আমাদের পিন টাইপ ইনসুলেটর। কেমন দেখতে হয়?
আগে দেখিয়ে নিই তারপর পড়াবো। পিন টাইপ ইনসুলেটর, চলো ছবিটা বের করছি। হ্যাঁ, পিন টাইপ ইনসুলেটর। বলো, বুঝতে পারছো? এগুলো সব পিন টাইপ ইনসুলেটর। এই যে বোঝা গেল কেমন হয়? এই ওপর দিয়ে এখান থেকে কি এই যে এই জায়গাটা দিয়েই তো আমাদের কন্ডাক্টরটা পাস হয়, তাই না? এখান থেকে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই এখান থেকে আমাদের কন্ডাক্টরটা পাস হয়। আর এটাকে পিন টাইপ কেন বলে? তার কারণ কি? এটাকে পিন টাইপ বলার কারণ কি দেখো, দাঁড়াও দেখি এখানে ছবি আর আছে কিনা, পিনের ছবিটা দেওয়া আছে কিনা, নাহলে আমি এঁকে বুঝিয়ে দিচ্ছি। এই এই যে এই ছোট্ট একটা সরু পিনের সাথে এটা কানেক্টেড, আর ওপর দিয়ে কন্ডাক্টরটা যায়। তার মানে কি হয়, এটা পোলের মধ্যে কিভাবে কানেক্টেড থাকে দেখো, দাঁড়াও আছে কিনা দেখি। এই যে, স্যার হ্যাঁ বলো। আপনি যেটা ক্লিক করলেন আর একটা ব্যাক এলেন, তো আপনাকে ওই ম্যাটেরিয়ালটা দেখাচ্ছি। কোনটা এই বুঝলাম যে না? স্যার, ওই যে পাতলা করে স্যার, প্লাস্টিকের মতো। না না, ওটা না, এই যে ব্লু কালারের, এই হ্যাঁ ওইটা ওইটা ছবিটাই। এটা হ্যাঁ স্যার, ওটাই বলছিলাম। হ্যাঁ, এটা কি স্যার? সব পিন টাইপ ইনসুলেটর এখানে যা আছে। পিন টাইপ কেন বলা হয় এগুলো? এগুলো শুধু রেটিং কম আর বেশি, মানে যত পাতলা হবে রেটিং কম হবে, মোটা হবে রেটিং বেশি হবে। কি রেটিং বলছি, মানে কি রেটিং, মানে ও কত কেভি রেটিংকে ও অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে? এই যে দেখো লেখা আছে 10 কেভি, 5 কেভি, 12 কেভি, বুঝতে পারছো? এই পাতলাগুলো দেখো কত কেভি, এগুলো দেখো, এগুলো হচ্ছে সব 5 কেভি। এই যে এখানে লেখা আছে, এই যে 5 কেভি লেখা আছে তো। এটা হ্যাঁ 12 স্যার। কেভি, এটা 10 কেভি। হ্যাঁ, সব ডিপেন্ড করছে। এবার দেখো, আপ টু 33 কেভি পর্যন্ত আমাদের পিন টাইপ ইনসুলেটর তৈরি হয়। তাহলে এটা কেমন ভাবে কানেক্টেড থাকে? এই যে ট্রান্সমিশন লাইন পাস হচ্ছে এই যে এখানে, তাহলে এটাকে পিন টাইপ কেন বলা হয়? এই একটা ছোট্ট পিনের সাথে এটা কানেক্টেড থাকে, দ্যাটস ওয়াই। সবার কাছে ক্লিয়ার কনসেপ্ট? বলো, রেটিং আমি হ্যাঁ স্যার, হ্যাঁ। তার মানে জিনিসটা কেমন দেখতে, কিভাবে কানেক্টেড থাকে সবাই বুঝে গেছো। চলো, এবার এখানে কি কি হয়, এর থিওরি পোর্শন কি কি আছে দেখো। ফার্স্ট হচ্ছে, দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিজাইন। তার মানে এটা হচ্ছে সব থেকে পুরনো একটা ইনসুলেটর, যেটা খুব তাড়াতাড়ি ডিজাইন করা হয়েছিল, আর্লিয়েস্ট ডিজাইন, ঠিক আছে? দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিজাইন। ফার্স্ট পয়েন্টটা লিখে নেবে, লিখেই দিই আমি, দাঁড়াও। দিস ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ডিজাইন। সেকেন্ড হচ্ছে, ক্যান বি ইউজড ভোল্টেজ আপ টু 33 কেভি। তার মানে পিন টাইপ ইনসুলেটর যা আছে 33 কেভি বেশি এদেরকে আমরা ইউজ করি না। ইউজড ভোল্টেজ আপ টু 33 কেভি, ঠিক আছে? তার মানে দেখলে তো 5 কেভি, 10 কেভি, ওগুলো যে তোমরা দেখলে, এরকম করতে করতে 33 কেভি পর্যন্ত আমরা ম্যাক্সিমাম এখানে পিন টাইপ ইনসুলেটর ইউজ করি। তারপরে, mounted on a pin which is set on cross arm of the pole। তাহলে কি বললাম? mounted on a pin which is secured, কোথায় সিকিউর করা থাকে? অন ক্রস আর্ম। ক্রস আর্ম কাকে বলি আমরা? অফ পোল। মনে রাখবে, পাওয়ার সিস্টেমে জায়গা অনেক বড় কিন্তু ডেপথ অনেক কম। ডেপথ মানে
পাওয়ার সিস্টেমে পড়তে হয় অনেক কিছু, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে অনেক কিছু জানতে হয়, কিন্তু তার কনসেপ্ট অনেক কম। তার মানে তুমি কি এগুলো একবার জেনে নিলে এর মধ্যে আর কোনো কনসেপ্ট আছে কি বলো? কিন্তু মেশিন কিন্তু এমন একটা সাবজেক্ট যেখানে প্রচুর কনসেপ্ট দরকার হয়, তাই না? এটাই কিন্তু পাওয়ার সিস্টেম আর মেশিনের মধ্যে তফাৎ। মেশিন অনেক অল্প, মাত্র 4-5টা মেশিন পড়লেই আমাদের মোটামুটি হয়ে যায়, কিন্তু ওই 4টা পড়তে পড়তে অবস্থা কিন্তু খারাপ, তাই না? এই হচ্ছে ব্যাপার, এই দুটোই ডিফারেন্স হ্যাঁ কিন্তু। স্যার। হ্যাঁ, মেশিনের ডেপথ অনেক বেশি, পাওয়ার সিস্টেমে উইডথটা অনেক বেশি। চলো। স্যার আমার হুম। মনে হয় ইলেকট্রিক্যাল কনসেপ্টটা অনেক বেশি অন্যান্য স্ট্রিমের থেকে। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই অন্যান্য যে কোনো স্ট্রিমের থেকে আমাদের কনসেপ্ট অনেক বেশি দরকার হয়, কারণ আমরা কোনো কিছু ভিজুয়ালাইজ করতে পারি না, পুরোটাই আমাদের অ্যাজাম্পশনের উপর, একদম। তাই না? কেমন করে মোটর ঘুরছে, কিভাবে ফ্লাক্স কাটিং হচ্ছে না হচ্ছে, আজ পর্যন্ত কেউ দেখতে পেরেছে ব্যাপারটাকে? চোখে দেখতে পেরেছে কি? ফ্লাক্স চোখে দেখা যায় না স্যার। হ্যাঁ, তাহলে ওটাকে জাস্ট অ্যাজিউম করেই কিন্তু এত কিছু বানানো। চলো। তাহলে আর যদি তোমাদের বলা হয় যে 33 kV ওপরে আমরা কেন ইনসুলেটর ইউজ করব না, কি বলবে? তখন হবে বিয়ন্ড 33 kV পিন টাইপ ইনসুলেটর বিকাম বাল্কি অ্যান্ড আনইকোনমিক্যাল। তার মানে 33 kV ওপরে কি এটা বানানো পসিবল নয়? অবশ্যই পসিবল, বাট 33 kV বেশি হলে এটা কি হয়ে যাবে? আনইকোনমিক্যাল। ওকে, তার মানে তুমি যখন ট্রান্সমিশন লাইন ডিজাইন করছো, তুমি যখন একটা ইঞ্জিনিয়ার, তখন তোমার কাছে সবার আগে ফ্যাক্টর হচ্ছে যে এটাকে কম দামে পুষ্টিকর বানাতে হবে। কি বললাম, বুঝলে? এটাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারের দাবি, নট অনলি ইঞ্জিনিয়ার, কাস্টমারের দাবি এটা। আর ইঞ্জিনিয়ারকে এইভাবেই কিন্তু সবাই বলে যে দাদা, আমার মোটামুটি 1.5 কাঠা জমি আছে, একটা খুব সুন্দর দেখে বাড়ির একটা ডিজাইন করে দিন তো। জমি মাত্র 1.5 কাঠা, কিন্তু ও খুব সুন্দর বাড়ির ডিজাইন চায়। তার মানেটা কি? ইঞ্জিনিয়ারই কিন্তু পারে যে কম দামে পুষ্টিকর জিনিসটা ডেলিভার করতে, ঠিক আছে? সেরকমই ব্যাপার। তো যখনই একটা ট্রান্সমিশন লাইন তোমাকে ডিজাইন করতে দেয়া হয়েছে, বা যখনই একটা মেশিন ডিজাইন করতে দেয়া হয়েছে, এই টার্মটা কিন্তু তোমার কাছে অনেক বেশি গুরুত্ব রাখবে। আনইকোনমিক্যাল মানে যেটা আদৌ ইকোনমিক্যাল কি নয়। তাহলে আরেকটা প্রবলেম কি, এর থেকে বেশি হয়ে গেলে এটা বাল্কি হয়ে যাবে। ওকে, চলো এবার নেক্সট। তাহলে পিন টাইপ ইনসুলেটর কেমন হয় দেখতে সবাই বুঝতে পারলে, আর এর প্রপার্টিস এগুলো আরও আছে, ওগুলো লিখে নেবে তোমরা, আমি পাঠিয়ে দেবো নোটস। মেন মেন জায়গাগুলো আমি বলে দিচ্ছি, বাকি সব গল্প, ঠিক আছে? নেক্সট হচ্ছে সাসপেনশন টাইপ ইনসুলেটর। সাসপেনশন টাইপ ইনসুলেটর দেখতে কেমন হয়? দেখো, এটা সাসপেনশন টাইপ ইনসুলেটর থালার মতো হয়, ডিস্ক। এই যে, বুঝতে পারছো? এই দেখো, এটা এরকম ঝুলে থাকে, এখানে ঝুলে থাকে, আর কন্ডাক্টরটা কোথা থেকে যায়? এই যে নিচ দিয়ে যায় কন্ডাক্টরটা, এইখানে ঝুলে থাকে। দেখেছো তো সবাই এটা? হ্যাঁ স্যার দেখেছি স্যার। এর মাঝে যদি 2-3টে খারাপ হয়ে যায় তো কি করব? ডিসগুলো চেঞ্জ করা যায়, এটা ওর অ্যাডভান্টেজ। কি বললাম, বুঝলে? পিন টাইপে হয় না, পিন টাইপে পুরোটা ফিক্সড। স্যার বুঝবো কিভাবে? স্যার হ্যাঁ, বুঝবো কিভাবে যে প্রবলেম হচ্ছে? বুঝবো কিভাবে যে মাঝেরটা খারাপ হয়ে গেছে? তার জন্যই তো এখানে আমাদের অনেক কিছু লাগানো থাকে, আস্তে আস্তে তো বুঝবে সব। ট্রান্সমিশন লাইনে অনেক সার্কিট ব্রেকার, রিলে, অনেক কিছু লাগানো আছে। আমি তো কন্ট্রোল রুম থেকে যখন কন্ট্রোল করছি, আমি বুঝে যাবো যে আমার কত নম্বর সার্কিট ব্রেকারটা খারাপ হয়ে গেছে, বা কত নম্বর রিলেটা আমার ট্রিপ করে গেছে। কি বললাম, বুঝলে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ, পুরোটাই অটোমেটিক্যালি মানে ইয়ে হয়, কন্ট্রোল হয়। A suspension type insulator is, দেখো, suspended
বিলো দ্য ক্রস আর্ম, মানে ক্রস আর্মের মধ্যে সাসপেন্ডেড থাকে এটা, এই যে ক্রস আর্ম এটাকে বলা হয়, এটাকে ক্রস আর্ম, হাত। ইট কন এটা কি, ইট কনসিস্ট অফ নাম্বার অফ ডিস্ক কানেক্টেড ইন সিরিজ, ওকে, উইথ দ্য হেল্প অফ মেটাল লিঙ্ক। তার মানে মেটাল লিঙ্ক বলতে কি বোঝাচ্ছে বলছি আমি, দাঁড়াও। দ্য কন্ডাক্টর ওয়্যার ইজ দেন সাসপেন্ডেড বিলো দিস, তার মানে কন্ডাক্টরটা কোথায় লাগানো থাকে, এই ইনসুলেটরের নিচে। তার মানে এখান থেকে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে এখানে তো এতগুলো ইনসুলেটর আছে, তার মানে কি এই যে ক্রস আর্মের মধ্যে কি কোনো ইলেকট্রিসিটি যাবে? না স্যার, যেতে পারবে না। যেতে পারবে না। যদি ক্রস আর্মের মধ্যে না যায়, আমাদের কি মাটিতে গ্রাউন্ডেও আসবে না, তাই না? আর এখানে হ্যাঁ মেটাল স্যার। লিঙ্ক বলতে কি বুঝিয়েছে দেখো, মেটাল লিঙ্ক বলতে কি বুঝিয়েছে, মেটাল লিঙ্ক বলতে এই যে একটা করে প্লেট ধরো এইভাবে আছে, মাঝে একটা করে মেটালিক কানেকশন আছে, যাতে এগুলো একটার সাথে একটা কানেক্টেড থাকে এইভাবে। এই যে দাগটা দিচ্ছি আমি, এটাই মেটাল লিঙ্ক, ঠিক আছে, এইভাবে থাকে। এগুলো এক একটা স্যার প্লেট, হ্যাঁ বলো। ওটা কি স্যার রডের মতো পুরোটা সেটিং থাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়ালি এটা কন্ট্রোল করতে, মানে তুমি এক একটা করে ডিস্ক চেঞ্জ করতে পারবে, যদি কোথাও ফল্ট হয় একটা করে ডিস্ক তুমি চেঞ্জ হুম। করতে পারো আরামসে, ঠিক আছে। এবার এই যে এই ডিস্কগুলো এক একটা 11 কেবি পর্যন্ত প্রোটেক্ট করতে পারে, এক একটা 11 কেবি পর্যন্ত প্রোটেক্ট করতে পারে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওখানে তো মেটাল লিঙ্ক দিয়ে কানেক্ট থাকে বলছেন, তাহলে স্যার ওখান থেকে কারেন্ট ফ্লো করতে পারে না স্যার? এইখান থেকে কারেন্ট ফ্লো করতে, হ্যাঁ, মেটাল লিঙ্ক যেহেতু আছে, মেটাল আছে, এবার মেটাল দিয়ে তো কারেন্ট আমি ফ্লো বুঝতে হবে। পেরেছি, দাঁড়াও নিচে দাঁড়াও, স্যার কি কানেক্টেড করা থাকে? তোমাকে ছবিটা দেখাতে হবে তাহলে বুঝে যাবে, দাঁড়াও। কোথায় আছে, বুঝে গেছি আমি তোমার কথাটা। সব জায়গায় ইনসুলেটরই থাকে, এই যে এইভাবে কিছুটা কানেক্টেড থাকে, দাঁড়াও দাঁড়াও, দু তিনটে একবারে কানেকশন। এই মেটালগুলো অতটা ইয়ে থাকে না, ঠিক আছে, মানে হাইলি কন্ডাক্টিভ নয়। এবার তোমরা অ্যাকচুয়ালি ল্যাবে এই জিনিসগুলো না দেখলে না খুব ডিফিকাল্ট বোঝানোটা, বুঝতে পারলে? এই যে এখানে মাউন্টেড আছে, এটা মেটাল, এই মাঝে তো আবার ইনসুলেটর আছে, এই ইনসুলেটরের সাথে এটা আবার মেটাল আছে, মানে ইনসুলেটরটার মধ্যে মেটালটা মাউন্ট করা আছে। তার মানে এই 11 কেভিকে আটকালো, তারপরে এই 11 কেভি, তারপরে তার মানে এখানে যদি এটা যদি সাপোজ ধরো 30 কেভির লাইন হয়, তাহলে এগুলো 11 করে 33, তাহলে এখানে আর কি পাবে না। তার মানে কি হয়, নট অনলি এই যে এইটা তো আমার কি আছে ইনসুলেটর, তারপরে ইনসুলেটরের সাথে এখানে একটা মেটাল বডি দেওয়া আছে, আবার এই মেটালের সাথে এই ইনসুলেটরটা লাগানো, আবার এখানে মেটাল বডি, আবার এটার সাথে, ঠিক বুঝতে পারলে? মানে বলতে চেয়েছে যে এরকম পুরোটাই ইনসুলেটর নয় কিন্তু, মানে সরি পুরোটাই মেটাল নয়, কি বললাম বুঝলে সোজা? পুরোটাই যদি হ্যাঁ স্যার। ইনসুলেটর দিই, পুরোটাই যদি মেটাল দিই, তাহলে তো এখান থেকেই কারেন্ট ফ্লো করে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছিলাম স্যার। হ্যাঁ, মাউন্টেড সিস্টেম মানে জুড়ে থাকা, এরকম আছে, এটার সাথে আবার ইনসুলেটর, দেন এটার সাথে আবার ইনসুলেটর। তার মানে ধরো তোমরা যখন দরজায় যখন আমরা ক্লাম ক্লাম বসাই, তখন কি সিমেন্ট দিয়ে আগে একটা ইয়ে বসিয়ে নেই না, মানে তোমার কোনো লোহার একটা জিনিস, সেরকমই আগে ইনসুলেটরটা যখন আমি পোর্সিলিন ম্যাটেরিয়াল দিয়ে বানাচ্ছি, ওটা প্রথমে এখানে একটা লোহার মাউন্টেড সিস্টেম দিয়ে দিলাম, তারপরে আবার এখানে ইনসুলেটর দিচ্ছি, আবার এখানে একটা ইয়ে দিলাম, তার মানে এই মাঝের মিডিয়ামটা তো পুরো ইনসুলেটরই আছে, কি বললাম বুঝলে? স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তুমি যদি পুরোটাই এত বড় ধরো সিস্টেমটা পুরোটাই যদি ইনসুলেটর দাও, তা ভেঙে পড়ে যেতে পারে তো, বুঝতে পারলে? এটাই হচ্ছে মেন ব্যাপার। অ্যাকচুয়ালি এগুলো মানে যত ভালো দেখতে পারবে তত ভালো, মানে যদি যখন ল্যাব হবে, তোমাদের ল্যাব শুরু হয়নি কলেজে, এমনি দেখাচ্ছে না কেমন দেখতে হয়, এগুলো দেখাচ্ছে কলেজে? কলেজ বন্ধ। কেন?
কলেজে তো টিচাররাও এখন যেতে পারছে না। ঠিক 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 ঠিক। চলো চলো, ঠিক। দেখো, এবার এখানে এর সম্বন্ধে একটু জানবো আমরা, যে সাসপেনশন টাইপ রিপ্লেসেস স্পিন টাইপ ইনসুলেটর অ্যাট হাই ভোল্টেজেস। তাহলে আমরা কি করতে পারি? আমরা যখন হাই ভোল্টেজ হয়ে যায় তখন আমরা এই কোনো কারণে, ধরো হাই ভোল্টেজ হয়ে গেল বা কোনো কারণে কোনো প্রবলেম হলো, আমরা এগুলোকে রিপ্লেস করতে পারি। এটা হচ্ছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। ঠিক আছে? কন্টেইনস আ নাম্বার অফ পোর্সিলিন ডিস্ক ফ্লেক্সিবল। তার মানে ওখানে যে পোর্সিলিন ডিস্ক, এই যে এই ম্যাটেরিয়ালগুলো সব পোর্সিলিন ম্যাটেরিয়াল, হ্যাঁ, যা দেখতে পাচ্ছ। দেখো আমরা কিন্তু নর্মালি এই গ্লাসের, এই যে যে যেমন এটা গ্লাসের, এই গ্লাসের ইনসুলেটর আমরা কিন্তু দেখিনি, আমি তো দেখিনি। তোমরা দেখেছো কি গ্লাসের ইনসুলেটর দেখেছো? আমি যা দেখেছি এই টাইপটা দেখেছি, এই যে ব্রাউন কালার, এই ব্রাউনিশ কালার। নর্মালি এইটাই দেখা যায় বলো রাস্তাঘাটে, তাই না? হ্যাঁ হ্যাঁ স্যার। কাঁচের কিন্তু আমরা দেখিনি। তার মানে এগুলো খুব কম, কাঁচের এগুলো খুব কম থাকে। ঠিক আছে? তো ওটাই বলেছে যে পোর্সিলিন জিন্স যেটা থাকে সেটা কি হয়, প্রচুর ফ্লেক্সিবল হয়। মানে ফ্লেক্সিবল বলতে আমরা খুব সহজে চেঞ্জ করতে পারি, এটাই বলছে বারবার। এই দেখো, এই যে মাউন্টেড সিস্টেমটা, এই যে এই মাউন্টেশনটা। তারপরে কি বলছে, নাম্বার অফ ডিস্ক ডিফাইন দ্য ওয়ার্কিং ভোল্টেজ। তার মানে কতগুলো ডিস্ক আছে তুমি সেটা দেখে বুঝতে পারবে যে ওই ট্রান্সমিশন লাইনের রেটিংটা কি আছে। বুঝতে পারবে না? এক একটা যদি 11 কেভির করে হয়, 10টা থাকলে কত কেভির লাইন ট্রান্সমিট হচ্ছে বুঝতে পারবে না? বলো, বোঝা যাবে কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ। তারপর ইচ ইউনিট ইজ ডিজাইন ফর অ্যাপ্রক্স 11 কেভি। তাহলে বলেছে লাস্টে যে প্রত্যেকটা ইউনিট অ্যাপ্রক্স 11 কেভির জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু মনে রাখবে এই জিনিসটা, যে ধরো এখান থেকে তুমি এইভাবে লাগিয়েছো, হ্যাঁ, সিস্টেমটাকে। দেখো, এর পুরো ক্যালকুলেশনটাই করাবো আমি আজকে। ধরো এরকম 5খানা ডিস্ক আছে, দিয়ে এখান থেকে আমাদের ট্রান্সমিশন লাইনটা এইভাবে পেরিয়ে যাচ্ছে। এটা আমাদের ক্রস আর্ম, এটা আমাদের পোল আছে, এইভাবে কন্ডাক্টরটা পাস হচ্ছে। সো সবসময় মনে রাখবে যে এগুলো প্রত্যেকটা 11 কেভি বলে, 11 কেভি কে প্রোটেক্ট করতে পারে, বা ডাইলেকট্রিক স্ট্রেংথ এদের 11 কেভি বলে। এরা এই প্রথম ডিস্কটায়, তো এই প্রথম ডিস্কটার উপর তো চাপ বেশি থাকবে, ভালো করে ভাবো, কারণ এর হাই ভোল্টেজ। তো সিরিজে কি হয়, ধরো এগুলো এক একটা যদি রেজিস্ট্যান্স ধরিনি আমি, এক একটা রেজিস্ট্যান্স কিসে লাগানো আছে, সিরিজে। তাহলে 5টা রেজিস্ট্যান্স সিরিজে লাগিয়েছি। যখন আমি এখান থেকে ভোল্টেজ সাপ্লাইটা দিচ্ছি, ধরো আমি ডিসি দিয়ে দেখাচ্ছি এখন, আপাতত ব্যাপার একই। এখানে দিয়ে সাপ্লাই যাচ্ছে, এটা ভোল্টেজ, এটা এটা ধরে নাও এখন ভোল্টেজ। এবার যখন দিচ্ছি, সব থেকে কাছে যে থাকবে তার অ্যাক্রসে কি সব থেকে বেশি কি হবে, ভোল্টেজ ড্রপ। তারপরে আস্তে আস্তে কমতে থাকবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ একদম। হ্যাঁ। এবার আমরা এটা কি করি, এটা আমাদের একটা আইডিয়াল সিস্টেম নেই বলে আমাদের এই জিনিসটা কি হয়, ইকুয়াল হয়। এর এখানে সব জায়গায় ইকুয়াল ড্রপ হয় যদি ইকুয়াল হ্যাঁ, এটা total। থাকে। যদি ইকুয়াল রেজিস্ট্যান্স থাকে ইকুয়ালি ড্রপ হয়, কারণ এটা কি একটা আমরা আইডিয়াল সিস্টেম নেই, আইডিয়াল সিস্টেম। মনে রাখবে, আমরা যত সার্কিট এতদিন ধরে সলভ করেছি সবই আইডিয়াল সার্কিট। বা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস যদি করো, ফর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস ওগুলো কিন্তু আমাদের কি হয়, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি একটা সার্কিট কি করে বিহেভ করে। একটা সুইচ দেওয়ার পরে একটা সার্কিটে দুটো পিরিয়ড থাকে, ওয়ান ইজ কল্ড ট্রানজিয়েন্ট পিরিয়ড অ্যান্ড আনাদার ইজ কল্ড স্টেডি স্টেট পিরিয়ড। তার মানে একটা সুইচ যখন তুমি অন করছো, ভালো করে বোঝো, তুমি জাস্ট এটাকে অন করলে, অ্যাট দ্যাট টাইম তুমি লাইটের দিকে তাকিয়ে থেকে সুইচটাকে অন করবে, দেখবে মাঝখানে একটা ফ্র্যাকশন অফ টাইম নেয় লাইটটা জ্বলার জন্য, তাই তো? খুব ছোট্ট টাইম। অনেক দূরে ধরো একটা লাইট আছে, অনেক দূরে, তুমি বাড়ি থেকে সুইচটা দিলে দেখবে মাঝখানে ন্যানো সেকেন্ড হলেও একটা টাইম নেয়, কিন্তু লাইটটা সাথে সাথে জ্বলে না।
তাই না? হ্যাঁ তার স্যার। মানে কি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। ইলেকট্রিসিটিটা ফ্লো করতেও তো একটা সময়ের ব্যাপার আছে। তো ওই টাইমটাকেই বলা হয় ট্রানজিয়েন্ট পিরিয়ড। তারপরে কি লাইটটা কনস্ট্যান্ট জ্বলে থাকে। কিন্তু আমরা যখন এই নর্মালি এই ভোল্টেজ সাপ্লাইগুলো বা এখান থেকে যে লোডগুলো লাগাই, দেখবে আমি একদিন তোমাদের দেখিয়েছিলাম যে দেখবে একটা 10 ভোল্টের ব্যাটারি দিয়ে তুমি গোটা মানে ইন্ডিয়ার সমস্ত পাওয়ার সাপ্লাই দেওয়া পসিবল যদি এইরকম ভাবে সিস্টেমটা হতো। তার কারণ কি? দেখো, এই জন্য এগুলোকে আইডিয়াল সিস্টেম বলে। হ্যাঁ, ধরো এই একটা রেজিস্ট্যান্স আছে, তুমি যত ইচ্ছা রেজিস্ট্যান্স লাগাতে পারো। তো এটা 10 ভোল্টের ব্যাটারি আছে, এটা যদি 2 ওহমের হয় তাহলে এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। তুমি আবার লোড বাড়ালে দেখবে এখান থেকে তখন 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। আবার লোড বাড়ালে এখান থেকে 15 অ্যাম্পিয়ার, আবার লোড বাড়ালে এখান থেকে 20 অ্যাম্পিয়ার। তার মানে কি, ব্যাটারি 10 ভোল্টেরই আছে, 10 ভোল্টের ব্যাটারি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ডেলিভার করছে 4টে লোডের জন্য। এবার লোড যখন বাড়াবে অ্যাম্পিয়ার বাড়ছেই। তার মানে কি, আমি বলতে পারি 10 ভোল্টের ব্যাটারি দিয়ে গোটা ইন্ডিয়া চলবে, তাই না? দিস ইজ দ্য আইডিয়াল সিস্টেম, দিস ইজ নট আ প্র্যাকটিক্যাল থিংস। কি বলেছি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা এগুলো ধরে নিই, এই জিনিসগুলো আমি বলেছি, এইগুলো আমরা ধরে নিই যে এইভাবে হয়, এইভাবে একটা সিস্টেম হয়। কিন্তু আদৌ কি হয়, সবসময় একটা ব্যাটারির মধ্যে রেটিং লেখা থাকে যে আমি যদি 10 ভোল্টের হই আমি ভাই 2 অ্যাম্পিয়ার কারেন্ট, তার বেশি আমি দিতে পারছি না। তার মানে তুমি লোড লাগাও না কেন, আমি 2 অ্যাম্পিয়ারের বেশি দিতে পারবো না। বুঝেছো কথাটা? কিন্তু আমরা যে সার্কিটগুলো ডিজাইন করি বা আমরা যে সার্কিটগুলো দেখি সেগুলো কি আনলিমিটেড কারেন্ট দিয়ে যায়, তাই না? সেই রকমই ব্যাপার। তাহলে যে সব থেকে কাছে থাকবে ট্রান্সমিশন লাইনের, তার অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ অনেক বেশি হবে, ভোল্টেজ তারপরে আস্তে 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 কমতে 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 এটা। তার মানে এখানে যে 11 কেভি, এখানে যে 11 কেভির ডিস্কটা আছে, তার অ্যাক্রসে ভোল্টেজ কি হবে, সব থেকে বেশি হবে। তো এরকম কোনো ব্যাপার নেই যে আমাদের এই তিনটে মিলে 11 × 5 কেভির জন্য আমরা ইউজ করব। তার জন্য এখন বর্তমানে যে সিস্টেমগুলো ইউজ করা হচ্ছে, এই ডিস্কগুলোকে ছোট করে দেওয়া হচ্ছে। কারণ ওপরেরটারে 11 কেভি আর দরকার হচ্ছে না। ধরো এখানে পুরোপুরি 11 কেভি করলো, তারপরে 10 কেভিকে নিউট্রাল মানে 10 কেভির জন্য একে ইউজ করেছি। তারপরে এর ভোল্টেজ কিছুটা কমে গিয়ে এটা ধরো 9 কেভি, 8 কেভি, 7 কেভি। তার মানে কি ডিস্কের সাইজগুলো আস্তে আস্তে ছোট করে দিই আমরা এইভাবে, কারণ আমাদের দরকার পড়ে না। তার মানে ডিস্ক সাইজ ছোট হলে কি হবে, আমাদের খরচা কমবে, তাই না? স্যার আমরা ইচ্ছা করলে ওখানে একটা করে ডিস এক্সট্রা লাগাতে পারি তো, মানে যদি অ্যাড হ্যাঁ, করতে হয় অনেক একদম সময়। একদম। এখন এই একমাত্র এই সাসপেনশন টাইপ ইনসুলেটরটা এতটাই ফ্লেক্সিবল যে এটা প্রচুর মানে অত্যাধুনিক আর কি। তুমি এখানে অ্যাডও করতে পারো, আবার কমাতেও পারো, কোনো অসুবিধা নেই। বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। তাহলে সাসপেনশন টাইপ ইনসুলেটর কেমন হয়, কি করে, বুঝতে পারলে সবাই? দেখতে, স্যার, হ্যাঁ বলো। স্যার যে ট্রান্সমিশন টাওয়ার গুলো আছে স্যার, ওগুলো থেকে স্যার এইরকমই মানে সিস্টেমে জোড়া থাকে যে প্রথমটা একটু বেশি থাকবে, তারপর একটু কম হুম থাকবে হুম, ইনসুলেটর। এখন এখন বর্তমানে এগুলো করছে, মানে যত দিন যাচ্ছে তত জিনিসটা উন্নত ও হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যার। দাঁড়াও। অ্যাকচুয়ালি এই দেখো, এই যে এখানে দেখো সবগুলো সমান আছে, সমান। হ্যাঁ, ডিসি ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ অ্যাক্রস এভরি ডিস্ক ইজ সেম। যদি ডিসি ট্রান্সমিশন লাইন হয় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা সবার অ্যাক্রসে সমান হবে, কিন্তু এসি হলে আলাদা হয়। বুঝলে কি বললাম? দাঁড়াও এক মিনিট। হ্যাঁ ফিরোজ বলো। অনেক ঝামেলার মধ্যে আছি, বুঝলে তো, মাঝখানে শরীর খারাপ। ঠিক আছে, শোনো শোনো, আমি পড়াচ্ছি, আমি তোমাকে পরে ফোন করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, তাহলে যদি ডিসি ট্রান্সমিশন হয়, আমি আসছি ওগুলোতে আস্তে আস্তে, হ্যাঁ, যে কোনটা কেমন হবে, বা আমাদের যদি বর্তমানে দেখবে এখন এইচভিডিসি ট্রান্সমিশন লাইনের দিকে আমরা বেশি করে এগোচ্ছি, এইচভিডিসি। কারণ ডিসিতে যদি আমরা পাওয়ারটাকে ট্রান্সমিট করি, আমাদের এখন অনেক খরচা কমে যাচ্ছে এবং লসেস অনেক কম। তোমরা বলবে কেন, তাই তো নাকি? ডিসিতে ট্রান্সমিশন করা পাওয়ার, তাহলে ভাবো, অ্যাকচুয়ালি অলওয়েজ মনে রাখবে যে পাওয়ার কিন্তু প্রোডাকশন হচ্ছে অনলি ফর এসি, কোনোদিনও ডিসি কিন্তু প্রোডাকশন হয় না, মানে জেনারেট হয় না। এসি কোনোদিনও জেনারেট, ডিসি কোনোদিনও আমরা জেনারেট করতে পারি না, এটা তো সবাই জানো, তাই না? এসি জেনারেট করতে হয়, তারপরে ওটাকে আমরা কনভার্ট করছি ডিসিতে, দেন আমরা সেটাকে ট্রান্সমিট করছি। তার কারণ কি, এখানে লসেস অনেক কম। তো যাই হোক, এগুলো এখন বললে অনেক সময় লাগবে। আমাদের টপিক আজকে ইনসুলেটর। ইনসুলেটর বুঝবো, সব বলবো, এগুলো সব আছে তোমাদের সিলেবাসে। কারণ এই এখন ইন্ডিয়াতে এখনো এইচভিডিসি পুরোপুরি আসেনি, কিছু কিছু জায়গায় হয়েছে। আমাদের ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পুরো ডিসি ট্রান্সমিশন সিস্টেম কিন্তু চলে আসছে। ইন্ডিয়াও চেষ্টা করছে করার, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচার অতটা ভালো নয় যে আমরা ঝট করে কোনো কিছু চেঞ্জ করব। কি বললাম বুঝলে? একটা দেখবে ওই যদি দেখো কলকাতা এই মৌলালি এরিয়া বা বড়বাজার এরিয়া, একটা তার বসাতে গেলে ঘাম ছুটে যায়, এতটাই ভিড়, এতটাই মানে গ্যাঞ্জাম জায়গাগুলো, এতটাই আনপ্ল্যান্ড ভাবে আমাদের সিটিগুলো তৈরি করা না, যে কোনো একটা সিস্টেমকে চেঞ্জ করা মানে বিশাল ঝামেলার ব্যাপার। এই জন্য এখন যেগুলো হচ্ছে বেশিরভাগ আন্ডারগ্রাউন্ড কেবল করে দিচ্ছে। আন্ডারগ্রাউন্ড কেবল করলে সুবিধা কি বলতো? এই এত ইনসুলেটার, এত খরচা, এত মানে তোমার এই লোকের সাথে মারামারি করে ওদের জমি নেয়া, কারো কিছু করার দরকার নেই, তাই না? কত ঝামেলা হয় হ্যাঁ জানো স্যার, তো? আর স্যার হ্যাঁ, ছিঁড়ে যাওয়ারও কোনো ভয় নেই। কোনো কিছু ভয় নেই। মেন প্রবলেম হচ্ছে ল্যান্ড প্রবলেম, বুঝতে পারছো? সরকারের হয়তো টাকা আছে স্যার যদি, আরেকটা প্রবলেম স্যার, কোথাও হ্যাঁ, নষ্ট মানে কোথাও প্রবলেম হয়ে গেলে বোঝাটা একটু প্রবলেম হয়ে যায়, মানে না, কোথায় নষ্ট হয়ে গেছে বা তারটা বোঝানোর কোথায়। জন্য ইয়ে আছে, আমি বললাম তো, বোঝানোর জন্য আমাদের এখন অনেক সিস্টেম আছে। কারণ আমাদের এখন সাবস্টেশন অনেক বেশি হয়ে গেছে। তারপরে কোথাও ছিঁড়ে গেলে ওখানকার তুমি সার্কিট ব্রেকার থেকে খবর পেয়ে যাবে। তাহলে প্রত্যেক, স্যার করছে না কেন? ওই যে বললাম প্রবলেম, তুমি ভাবো না কোন টাউনে তুমি দেখেছো যে এবার ধরো সাপোজ তুমি যে টাউনে থাকো, তোমার বাড়ির পাশে যে টাউন আছে, ওটা যদি আন্ডারগ্রাউন্ড করতে হয়, তুমি ভাবো তো যে ওইখানে পুরো খোঁড়া, তারপরে বা কলকাতায় তুমি এসে দেখেছো কোনোদিন কেমন ধর্মতলা এরিয়ায় ওই হ্যাঁ স্যার। জায়গাটা? হ্যাঁ, এবার ওই যে ওই পিক পিক এরিয়াগুলো, ওই জায়গায় আন্ডারগ্রাউন্ড করাটা এখন বর্তমানে এত গাড়ি ঘোড়া, মানে কত টাকা লস হবে সরকারের, বুঝতে পারছো? স্যার লস মানুষের হলেও তো একসময় তো লাভ হবে, তো 10 দিন লকডাউন দিয়ে দিলে তো হয়ে যাবে। ওই তো, আর কি বলবে বলো, সবই হ্যাঁ স্যার, পসিবল। লকডাউনের সুযোগটা নিতে পারতো। চলো, নেক্সট হচ্ছে স্যাকেল টাইপ। ঠিক আছে, স্যাকেল টাইপ দেখতে কেমন হয়? দেখো, কোনো একটা কন্ডাক্টরকে ধরো এইরকম ভাবে যাচ্ছে কন্ডাক্টরটা, তুমি এইদিকে ওকে টার্ন নেওয়া করাবে, তাহলে এখানে যে এই যে নচ তৈরি হচ্ছে না, নচ, এই জায়গাটাই সব থেকে বেশি, এই জায়গাটাই সব থেকে বেশি ভোল্টেজ ড্রপ হয় যেখানে নচ তৈরি হয়। তার মানে এই যে এই জায়গাটাকে আমাকে মানে এড়াতে হবে। তাহলে কি করে এড়াবো? কোনো আইডিয়া? কি ধরনের কানেকশন করলে? কারণ এই জায়গাটায় যেখানেই তুমি তারটাকে ভাঁজ করবে, ওখানে জল জমবে, জল জমলেই কি হবে, ওখানেই আমাদের হিসিং নয়েজ বা ভায়োলেট গ্লো তৈরি হবে, ওখান থেকে স্পার্কিং ক্রিয়েট হবে, দিয়ে নয়েজ ক্রিয়েট হবে। তো আমরা এই জায়গাটাকে কি করি, এই জায়গাটা এড়ানোর জন্য, দেখো, দেখলেই বুঝে যাবে যে আমরা কেমন ধরনের ইনসুলেটর এখানে ইউজ করি। মোট কথা, তোমাকে কোনো মনে রাখবে সবসময়, কোনো কন্ডাক্টরকে ভাঁজ করা যাবে না, ঠিক আছে, যখন তুমি ডিজাইন করছো। সাইকেল টাইপ দেখেছো এই ধরনের ইনসুলেটর? হ্যাঁ, এগুলো ছোটখাটো লাইনে দেখা যায়, দেখবে বাড়ির বাড়ির পাশে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ, দেখা যায়। অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দিয়ে আটকানো থাকে।
এবার দেখো এর কাজটা মেনলি কোথায় আছে, এর মেন কাজ যেটা সেটা দেখাচ্ছি দাঁড়া। ইনসুলেটর ঠিক আছে, এর মেন কাজ হচ্ছে টার্নিং নেওয়া, কোনো তারকে যখন তুমি তোমার পাড়ার রাস্তায় নিয়ে যাচ্ছ জিনিসটা, এই যে সাইকেল, এক্সাক্ট ছবিটা আরো একটু দেখি দাঁড়া। এই যে এই জায়গাটায় তো এমনি তারটা থাকে আমাদের, এবার দেখো এখানে তো তারটা থাকে, এবার একটা তার এই দিক দিয়েও যেতে পারে আর একটা তার এই দিক দিয়েও আসতে পারে, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো কিভাবে থাকে? তাহলে আর কি টার্নিং, মানে আমাকে আর তারটাকে ভাঁজ করতে হলো না। ঠিকভাবে আসছে, দাঁড়াও। এটা কেমন থাকে দেখো, এরকম ভাবে। এবার তুমি বলো, এই জিনিসটা গোল আছে একটা জিনিস, তুমি একটা তারকে এই দিক দিয়ে ঘুরিয়ে এইভাবে আনতে পারবে না? তাহলে এইভাবে কি ভাঁজ হচ্ছে তো এই জায়গাটা, তাহলে আমরা তখন কি করি এটাকে, এই প্রবলেমটাকে সলভ করার জন্য কি করি, সার্কেল টাইপ ইনসুলেটরকে ইউজ করি। তো এই সার্কেল টাইপ ইনসুলেটরে এই জায়গাটায় ভাঁজ করার দরকার হয় না, তুমি এটাকে এইভাবে এখানে মাউন্টেড করলে, আবার আরেকটা তারকে এখান থেকে নিয়ে এই দিকে নিয়ে চলে আসলে। বুঝতে পারলে? তোমরা যদি ওই রকম ছবি পাও তাহলে বুঝতে পারবে, এখানে তো আমি পেলাম না খুঁজে। বুঝতে পেরে গেছি স্যার। হ্যাঁ, কিছুটা ইমাজিনেশন পাওয়ারটাকে বাড়াও, কারণ নাহলে পসিবল হবে না এটা বোঝানো। তো এর মেন কাজ হচ্ছে এটাই, যাতে, হ্যাঁ এবার এটা ইনসুলেটর তো ইনসুলেটরের মতো কাজ করবেই, এর মেন কাজ হচ্ছে, মেন এই ইনসুলেটরের এই টাইপটাকে ব্যবহার করে রাস্তার মোড়ে বা পাড়ার যাতে জিনিসগুলো আমাদের এরকম হয়। দেখো, এগুলো সব হচ্ছে সাইকেল টাইপ, এই যে এটার সাথে এটা কানেক্টেড, এই যে এইভাবে। তারপরে টার্নিংটা এইভাবে আরামসে টার্নিং নিতে পারবে ও, ঠিক আছে? স্যার সাইকেল টাইপের কোনো লিমিট নেই স্যার, যে হ্যাঁ, এতটা 100 কেবি? 11 কেবি, এগুলো জাস্ট অনেক কম রেটিং এ ইউজ করা হয়। মনে রাখবে মেন হাই টেনশন লাইনে আমাদের সাসপেনশন টাইপ ইউজ করে, ঠিক আছে? হাই টেনশন লাইনে, হ্যাঁ এটা 11 কেবি, ম্যাক্সিমাম 11 কেবি, 11 কেবি পর্যন্ত সেই আপনার কানেক্ট। ইনস্টিটিউটে আমাদের কলেজে প্র্যাকটিক্যাল করতে দিয়েছিল, তার একটা পিডিএফ আছে, ওখানে সমস্ত ইনস্টিটিউটর গুলো ভালো মতো দেওয়া আছে স্যার, ওই পিডিএফটা কি দিয়ে দেবো এখানে? হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও, পূর্বে সবাই দেখে নিতে পারবে। একদম একদম। তারপরে লাস্ট ওয়ান হচ্ছে আমাদের স্ট্রেন টাইপ ইনসুলেটর। স্ট্রেন টাইপ, ঠিক আছে? কিছুই না, স্ট্রেন টাইপ আর সাইকেল টাইপ, সরি সাসপেনশন টাইপ একই, জাস্ট মাউন্টিং সিস্টেমটা আলাদা। স্ট্রেন টাইপ ইনসুলেটর, আমরা এগুলো যখন বিটেক করেছি পুরো ধরে নেড়ে দেখে কেমন ভাবে থাকে সব কিছু দেখেছি। তোমাদের আনলাকি তোমরা স্ট্রেন টাইপ ইনসুলেটর দেখো, কি বলো, ডাক্তারি আর ইঞ্জিনিয়ারিং কোনোদিনও অনলাইনে হয় না, তাই না বলো? কি করে শিখবে বলো? এই যে হ্যাঁ স্যার, একবার ঠিক। ডাক্তারি কোনোদিনও মুখে বলে কি আর করানো পসিবল, নাকি ইঞ্জিনিয়ারিং পসিবল বলো? এই যে দেখো স্ট্রেন টাইপ মানে কি, হ্যাঁ স্যার, স্যাকেলটা, ইয়ে আমাদের সাসপেনশন টাইপ আর তোমার স্ট্রেন টাইপের মধ্যে ডিফারেন্স দেখো। এটা এরকম ভাবে স্ট্রেন থাকে মানে কি দুদিক থেকে টানা থাকে,
আর সাসপেনশনটা টাইপটা কি থাকে, ঝোলানো থাকে, মানে নিচে ঝুলে থাকে। বুঝতে পারলে? এই দেখো, এই যে মাউন্টেড, এই যে এইভাবে আছে। বোঝা যাচ্ছে কিভাবে তারগুলো যাচ্ছে? টেনে রেখে দিয়েছে, টেনে। স্যার কারেন্টটা কি ওই নিচের ওয়্যারটা দিয়ে ফ্লো হবে? হ্যাঁ, নাহলে কি হবে? এই মাঝে এটা কি আছে আমাদের, এটা পোলটা আছে, এটা হ্যাঁ, ভালো করে বলি, এটা পোল। আরে এটা তো পোলটা আছে, মানে বুঝতে পারছো তো এটা? পোল বা আর্ম? দাঁড়াও না, এখানে বুঝতে পারবে না, এইখানে দেখো। হ্যাঁ, এই যে পোলটা আছে এখানে, এই যে পোল, ইয়েটা আছে, আর্মটা আছে তো। এবার এই দিক দিয়ে তার যাচ্ছে, এই দিক দিয়ে তার যাচ্ছে, মাঝে পোল আছে। এবার এখানে তো ইনসুলেটর। এবার এই তার দিয়ে কারেন্টটা এসে যাবে কোথায়? এই যে উপর দিয়ে চলে গেল। বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে তুমি বেঁচে গেলে, তোমার এই পোল দিয়ে নিচে নামলো না, আর্থিং হলো না, মানে নিচে নামলো না। বোঝা যাচ্ছে কেমন করে থাকে এটা? বলো, বাকিটা বলো, মানে জিনিসটা অ্যাকচুয়ালি বুঝলে তো? এই বাকি এর তো তোমাকে এখানে কত রেটিং কি এগুলো তো মনে রাখতে হবে, এগুলো সব তোমার থিওরি কোশ্চেন। অ্যাকচুয়ালি জিনিসটা কি, কেমন করে থাকে এবং কেমন করে কাজ করে সেটা তো বুঝতে পারবে। তো হাই ট্রান্সমিশন লাইনেও কিন্তু এগুলো আমাদের ইউজ করা হয়, দু ধরনেরই, সাসপেনশন টাইপ আর স্ট্রেন টাইপ। ওকে। স্যার এটার কোনো লিমিটেশন? এটার লিমিটেশন বলতে তোমার ওই একই, পার প্লেট 11 কেভি করে, এক একটা প্লেট, আর এই প্লেটগুলো আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি। সেমই, বুঝতে পারলে? সাসপেনশন আর এটা সেমই, শুধু মাউন্টিং সিস্টেমটা ডিফারেন্ট। ওকে। হ্যাঁ, তাহলে a cable is connected between two transmission line connected to a different insulators। তার মানে দুটো তারের ট্রান্সমিশন তারের মাঝে পোলটা থাকে, এবং এটা এইভাবে কানেক্টেড থাকে, আর এটা এইভাবে তারটাকে ফ্লো করে দেয়। আর আমাদের আগেরটা কি ছিল, এইখানে টাওয়ারটা ছিল, টাওয়ারের এই ক্রস আর্মের মধ্যে এখানে ডিস্কগুলো ঝুলছিল, তাই না? আর এই ডিস্কের নিচ দিয়ে এইখান থেকে কন্ডাক্টরটা পাস হচ্ছিল। বোঝা গেছে তো এটার এটার মধ্যে তফাৎটা? টাওয়ার, এই হচ্ছে ব্যাপার, এটার মধ্যে এটাই তফাৎ। চলো, এবার আমরা একটা ছোট্ট একটা, আমি বানিয়ে রেখেছি তোমাদের জন্য, যে ওই তোমাকে বললাম না যে ভোল্টেজ মডুলেশন হয়, মানে নিচেরটার মধ্যে সব থেকে বেশি ভোল্টেজ, তার মানে কত কেভির জন্য কতগুলো ডিস্ক হলে আমাদের হয়ে যাবে সেটা আমি লিখে রেখেছি। তার মানে এরকম ব্যাপার নেই যে 33 কেভির জন্য 3টে ডিস্কই লাগবে। কি বললাম বুঝলে? সবগুলো যে 11 করে নেবে এরকম কোনো ব্যাপার নেই। নাম্বার অফ ডিস্ক রিকোয়ার্ড সবার প্রথমে এখানে লিখবে লাইন ভোল্টেজ। লাইন ভোল্টেজ কত লাগছে, যদি 66 কেভি হয় তার জন্য সাসপেনশন টাইপ কেমন লাগে? সাসপেনশন টাইপের কটা লাগে, 5টা প্লেট দিলেই হয়ে যায়, ঠিক আছে। স্ট্রেন টাইপে 6টা, সাসপেনশন টাইপে 5টা, এটা 6টা। 132 কেভি সাসপেনশন টাইপ লাগবে 9টা, আর এখানে লাগে 10টা। তার মানে কি, যত ওপরে উঠছে ভোল্টেজ তো তত কমতে থাকে। কি বললাম বুঝলে? প্রথমেরটা ধরো 33, মানে 11 কেভি, তারপরে কি যত উপরে উঠছে ভোল্টেজ রিডিউস হচ্ছে, তো মানে এই ভোল্টেজ 66টা ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় না পুরো সিস্টেমটার মধ্যে। ওকে, তারপরে এটা
220 কেভি আর এইটার একটা ক্যালকুলেশন আছে, আমি ক্যালকুলেশনটা করাচ্ছি এখনই, যে কোথায় কতটা ভোল্টেজ রিকোয়ার্ড হয়, কার কতটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে। 220 কেভির জন্য 13 থেকে 15টা, 20 টাকা 13 থেকে 15টা, আর এখানে লাগে হচ্ছে 14 থেকে 16টা। এই ডেটাটা লিখে রেখো, খুব ইম্পর্টেন্ট ডেটা, ঠিক আছে, প্রচুর কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে তোমাদের, যদি কোনো এক্সামে বসো। এই শর্ট কোশ্চেন গুলো ভরিয়ে দেয়, ভরিয়ে প্রতি বছর আসে এসএসসি এইটাই। 400 কেভি, আর এটা হচ্ছে 765 কেভিতে 35-এর সমান, আর এটা 36, মানে নিয়ার অ্যাবাউট 35-36, এটা ওই 36-37 এরকম। সো আমাকে একটা কথা আগে বলো, যে তোমরা এটা জানো কি, যে এই যে 66 কেভি, 11 কেভি, 32 কেভি, এগুলোর একটা পার্টিকুলার রেটিং আছে, মানে তুমি চাইলেই 70 কেভি ট্রান্সমিশন লাইন মানে বানাতে পারো না, বা 70 কেভি তুমি সাপ্লাই পাঠাতে পারবে না। ওই সিস্টেমটা আমাদের ইন্ডিয়াতে পার্টিকুলার কিছু রেটিং এর ট্রান্সমিশন লাইন বানানো হয়। এই রেটিংগুলো ফিক্সড, যে তুমি চাইলেই এটার মধ্যে দিয়ে, স্যার এটা তো 132 কেভি আছে, আমি 100 কেভি পাঠাই, এরকম কোনো ব্যাপার নেই। কথাটা বুঝলে কি? আমরা যে ট্রান্সমিশন লাইনটা বানিয়েছি তার ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো যখন 132 কেভি পাঠাবো। পাঠানো যায় না এটা কিন্তু নয়, যাবে, কিন্তু ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো, মানে যে আমি সিস্টেমটা বানিয়েছি সেই সিস্টেমটা যদি আমি ফুল লোডে রান করাই তবেই তো আমি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। আমি একটা মোটর কনস্ট্রাকশন করেছি, মোটরটা ঘুরতে পারে 3000 আরপিএমে, আমি ওকে অল টাইম ঘোরাচ্ছি 1000 আরপিএমে, তাহলে কি আমি খুব লাভের কাজ করছি কিছু? বলো 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 না স্যার। তার মানে আমি যে রেটিং এর ট্রান্সমিশন লাইন ডিজাইন করেছি সেইটার ফুল রেটিংটা যদি আমি পাঠানোর চেষ্টা করি, তার মানে কি আমার অল্প টাইমে বেশি আউটপুট, মানে আমি এটা যদি 132 কেবি আছে, আমি সারা জীবন ধরে 100 কেবি পাঠিয়ে আসলাম, তাহলে তো আমার কি হচ্ছে? লাভ নেই তো কোনো, এফিসিয়েন্সি তো কমে যাচ্ছে। আমাকে যদি 100 কেবি পাঠাতে হয়, আমি তাহলে অত দামি দামি ইনস্ট্রুমেন্ট বানালাম কেন? আমি আরেকটু কম দামের ইনস্ট্রুমেন্ট লাগালে আমার খরচটা কম হতো, তাই না? বলো, এটাই ডিফারেন্স। তো এই যে এই রেটিংগুলো তোমাদের কিন্তু দেখে রাখতে হবে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে পাঠানো যায় না, কিন্তু হ্যাঁ এর যা রেটিং আছে তার থেকে বেশি পাঠালে প্রবলেম। 132 কেভি ট্রান্সমিশন লাইন আছে, এবার তুমি তার থেকে বেশি 140 পাঠাতে চাইছো, তাহলে তো পুড়ে যাবে না, তাহলে হবে না। তার মানে এই রেটিংয়ে এটা আমাদের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে। বোঝা গেল কি কি বললাম কথাগুলো? সবাই বুঝতে পারছো কি? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝতে পেরেছো? কোনোদিন ওই কোশ্চেনটা মাথায় আসেনি যে স্যার আপনি কেন 11 কেভি কেন হয়, আমাদের বাড়ির পাশে যে ট্রান্সমিশন লাইনগুলো দেখি 11,000 ভোল্টেজ কেন লেখা থাকে, কেন স্যার এগুলো 10,000 তো আমি দেখিনি কেন? এই কোশ্চেনগুলো আসে না মাথায়? এসছে স্যার, এসছে। হ্যাঁ, কিন্তু কেন সেটা বুঝতে পারলে এখন? তার কারণ হ্যাঁ হচ্ছে স্যার। এই এই অ্যামাউন্টের যদি আমি পাওয়ার ট্রান্সমিট করি তাহলে আমার কি হচ্ছে, এই অ্যামাউন্টের ভোল্টেজ, সরি পাওয়ার তো ভোল্টেজ ট্রান্সমিট করি, তাহলে আমার কি হচ্ছে? ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেবে সেই সিস্টেমটা। তার থেকে কম হবে অবশ্যই হবে, কিন্তু আলটিমেট আমার এফিসিয়েন্সিটা রিডিউস হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। আমার বাড়ির ঘরের ভেতরে ধরো 1 কাঠা জমি আছে, আমি মাঝে মধ্যে শাক লাগিয়ে খাই, ওখানে তো নিশ্চয়ই ট্রাক্টর এনে চাষ করবো না, তাই না? ওইটুক জায়গা আমি হাত দিয়ে কোদাল দিয়ে কুপিয়ে নিলেই হয়ে গেল। এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। চলো, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ভালো করে বোঝো যে স্ট্রিং এফিসিয়েন্সি কি। হোয়াট ইজ স্ট্রিং এফিসিয়েন্সি? শুনেছো আগে? হোয়াট ইজ স্ট্রিং এফিসিয়েন্সি? চলো স্ট্রিং এফিসিয়েন্সি বলবো এবার।
স্ট্রিং এফিসিয়েন্সি হচ্ছে voltage, the ratio of voltage across the whole string to the product of number of disc and voltage across the disc nearest to the conductor is known as string efficiency. তাহলে ভালো করে বোঝো যে string efficiency কি। তার আগে তোমাকে আগে বুঝতে হবে ক্যাপাসিটর কি বা হোয়াট ইজ ক্যাপাসিটর, কি করে ফর্ম করে। বলো আমাকে কেউ একজন, ক্যাপাসিটর কি করে ফর্ম হয়? ক্যাপাসিটর কি করে বানাই আমরা? ইনসুলেটর কি করে বানাই? একটা তারকে জড়িয়ে দেই, পেঁচিয়ে দেই, তবেই তো ইনসুলেটর তৈরি হয়ে যায়, তাই না? ইনসুলেটর বানানো তো ইজি, এটাই তো ইনসুলেটর। ক্যাপাসিটর কি করে বানাই সেটা বলো, বলো সুজয় বলো। দুটো মেটালের মানে দুটো মেটাল দিয়ে যখন কারেন্ট ফ্লো করে, তাই দুটো মেটালের মাঝখানের পার্টটাকে আমরা ক্যাপাসিট্যান্স তৈরি হয়। কি থাকে দুটো মেটালের মাঝখানে? মানে দুটো মেটালের মাঝখানে স্যার, মানে কোনো কন্ডাক্টর কারেন্ট ফ্লো করলে তার মাঝে তো ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এবার ওই ইলেকট্রিক ফিল্ডের জন্য দুটোর মাঝখানে মানে হচ্ছে ক্যাপাসিট্যান্স তৈরি হয়। যেমন স্যার আর মানে একটা কন্ডাক্টর আর ধরুন আর্থ আছে, এবার এই দুটোর মধ্যে দিয়ে যদি মানে গ্রাউন্ডে চলে যায়, তাই এই দুটোর মধ্যে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হয়। একদম। তার মানে ক্যাপাসিটর নর্মালি দেখবে এরকম করে লেখা হয় দুটো দাগ দিয়ে। তার মানে ক্যাপাসিটরের মাঝে এটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল, ইনসুলেটিং ম্যাটেরিয়াল। আবার এটাকে আবার কি বলতে পারি? ডাইইলেকট্রিক ম্যাটেরিয়ালও বলতে পারি, ঠিক আছে। এবার এই যে ইনসুলেটরটা আছে, ভেতরে ইনসুলেটর হিসেবে কি কি ইউজ করা হয়? এয়ার ইউজ করতে পারো, তুমি যে কোনো রাবার ইউজ করতে পারো, যে কোনো ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল। আর উপরে এই দুটো প্লেট কিসের থাকে? একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তার মানে অ্যানোডের প্লেট আর ক্যাথোডের প্লেট থাকে, ঠিক আছে। অ্যানোড আর ক্যাথোড। এবার এর মাঝে কি থাকে? ইনসুলেটর। তাহলে কি হয় তারপরে সুজয় বলো, ইনসুলেটর থাকলে কি হয় এই জায়গাটায়? ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। এক্স্যাক্টলি, ঠিক আছে। তার জন্য কি আর চার্জটা স্টোর করে। তার মানে আমরা কি জানি? আমরা ডেফিনেশনটা কি জানি? Capacitor is a device which store the charge in the form of electric field. তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, বোঝা গেল? তার মানে দুটো অ্যানোড আর ক্যাথোড, তুমি দুটো প্লেট নিলে, অ্যানোডের প্লেট আর ক্যাথোডের প্লেট, মাঝে যদি একটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল মানে মাঝে তুমি এয়ার মিডিয়ামও রেখে দাও, তাহলে ওখানে কি হবে? স্টোর দা চার্জ, ওই মাঝে চার্জ স্টোর হতে থাকবে একটা ইলেকট্রিক ফিল্ডের আকারে। কি বললাম বুঝলে সবাই? দ্যাট ইজ কল ক্যাপাসিটর। ক্যাপাসিটর ব্যাংক, ক্যাপাসিটরের মধ্যে ভোল্টেজকে স্টোর করে রাখা যায়। বলো কোথায় বোঝোনি? আগে বোঝোনি সেটা আগে ক্লিয়ার করো, তারপরে এগোবো। পড়িয়ে লাভ নেই শুধু। কি বললাম বুঝতে পেরেছো সবাই? ক্যাপাসিটর কি করে ফর্ম করে? তার মানে দুটো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল যদি হয় আর মাঝে যদি এয়ার মিডিয়াম থাকে, তাহলে এখানেও তো ক্যাপাসিটর ফর্ম করবে কি না? দুটো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাঝে এয়ার মিডিয়াম থাকলে ক্যাপাসিটর ফর্ম করবে তো, নাকি অনিমেষ? বলো। তাহলে এখানে কি হচ্ছে? এখানে এটার মধ্যে দিয়ে কি যাচ্ছে? কারেন্ট ফ্লো করছে, এখানে ভোল্টেজ আছে, ওকে। তাহলে এবার দেখো এ কি, এই প্রথমের যে প্লেটটা আছে এটার মধ্যে দিয়ে ধরো যাচ্ছে 66 কেভি বা 33 কেভি ধরলাম, 33 কেভি ট্রান্সমিশন লাইন। এই 33 কেভি কে এ কি পুরোপুরি আটকে দিতে পারছে এই ইনসুলেটরটা প্রথমেরটা? হ্যাঁ কি না? ঝটপট আনসার করো। না স্যার। না স্যার। পারছে না। তার মানে কিছু পরিমাণ একেও আটকাতে হচ্ছে। তার মানে এখান থেকেও কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করছে তো, ইয়েস অর নো? ইয়েস স্যার।
এক্স্যাক্টলি, তার মানে এখান থেকে যদি কিছু পরিমাণ কারেন্ট ফ্লো করে, তার মানে দুটো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাঝে যদি একটা ইনসুলেটর থাকে, তাহলে এটা ক্যাপাসিটর ফর্ম করবে কিনা? হ্যাঁ স্যার, ফর্ম করবে। তাহলে বোঝা গেল কি করে ট্রান্সমিশন লাইনে ওই ইনসুলেটর গুলো ক্যাপাসিটর হিসেবে ফর্ম করে। এখান থেকে কিন্তু ক্যালকুলেশনটা উঠে আসছে যে আমরা কটা ডিস্ক নেব বা কটা কি নেব সবকিছু, বা একটা ডিস্কের ভোল্টেজ কত সবকিছু। আমার আগে বলো বেসিকটা কি বুঝলে আমি কি বললাম সবাই? কি করে একটা ইনসুলেটরের একটা ইনসুলেটর কি করে ক্যাপাসিটর হিসাবে বিহেভ করে, বোঝা গেল কি? মিস্টার আমির বলো। স্যার আরেকবার বলেন তো স্যার। হ্যাঁ, তো সেটা বলতে হবে তো, আমাকে এতবার কেন বলতে হবে? তোমরা বলবে তো, যতবার ইচ্ছা বলবো আমি, কিন্তু তোমাদেরকে বলতে হবে তো যে স্যার বলো। দেখো, এখান থেকে 30 কেভি 33 কেভির ট্রান্সমিশন লাইন এটা, তার মানে এত ভোল্টেজ এখান থেকে যখন যাচ্ছে, কারেন্ট ফ্লো করছে এখানে, মানে ভোল্টেজ আছে 33 কেভি ভোল্টেজ। এবার এই পুরো ভোল্টেজ ড্রপটা কেউ একা করাতে পারবে? মানে পুরো ভোল্টেজটাকে কেউ একা আটকে দিতে পারবে? কারেন্ট ফ্লোটাকে আটকে দিতে পারবে ও একা? না। পারবে না। তাহলে তার জন্য কিছু পরিমাণ কারেন্ট তো একে, মানে কি বলবো, এই ইনসুলেটরটাকে ব্রেক করে, মানে ইনসুলেটিং পাওয়ারটাকে ব্রেক করেও কিছু পরিমাণ কারেন্ট তো ফ্লো করে যাবে, তাই না? হ্যাঁ। এবার তার মানে এখানেও কারেন্ট আছে, এখানেও কারেন্ট আছে, তার মানে কারেন্ট বলতে এখানেও ভোল্টেজ আছে, এখানেও কিছু পরিমাণ ভোল্টেজ আছে, তাই তো? মানে এখানেও চার্জ আছে, এখানে তো চার্জ আছেই। এখানে আছে তাহলে কিছু পরিমাণ আছে। দুটো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাঝে যদি একটা ইনসুলেটর রাখি, এই দেখো না দুটো প্লেট আছে, তার মাঝে ইনসুলেটর থাকলে ক্যাপাসিটর ফর্ম হয়। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, দুটো কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের মাঝে যদি আমরা একটা ইনসুলেটরকে ঢুকিয়ে দিই, তখনই ও কি করতে থাকে? ইলেকট্রিক ফিল্ডটাকে স্টোর করতে থাকে। দ্যাট ইজ কল ক্যাপাসিটর। এইভাবেই আমাদের ট্রান্সমিশন লাইনে কিন্তু এই ইনসুলেটরটা ক্যাপাসিটরের মতো বিহেভ করে। বিহেভ, নট আ ক্যাপাসিটর, আমরা এটাকে ক্যাপাসিটর বলি না, বাট ক্যাপাসিটরের মতো বিহেভ করে, ঠিক আছে? তারপরে কি, যখন এখান থেকে এখানে যাবে, এর ভোল্টেজ আরো কমে যাবে, এখানে ভোল্টেজ কি থাকবে? আরো কম। কিন্তু তবুও এই দুজনের মাঝে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকার জন্য কি হবে? আবার এটাও একটা ক্যাপাসিটর ফর্ম করবে। আবার এখান থেকে এখানে যখন যাবে, এটা একদমই কম, একদমই কম, মানে নেই বললেই চলে, কিন্তু তবুও এখানে একটা খুব হালকা। তার মানে এখানকার এই যে প্রথম প্লেটটার জন্য এখানে যে ভোল্টেজ হবে, এই যে এখানে যে ক্যাপাসিটর ফর্ম করবে, এখানকার যা ভোল্টেজ হবে, এখানকার ভোল্টেজ কি সেম হবে? না স্যার, হবে না, কমবে। কমবে। এটা আরো কমবে, রাইট? বোঝা যাচ্ছে সবার কাছে? বলো। হ্যাঁ, স্যার। একদম। চলো, তাহলে এবার কি বলেছে যে স্ট্রিং এফিসিয়েন্সি কি? স্ট্রিং এফিসিয়েন্সি কি? স্ট্রিং এফিসিয়েন্সি কি? দেখো, রেশিও অফ ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, ভোল্টেজ। স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমাদের কলেজের একটা ক্লাস চলছে স্যার, ক্লাসটা অ্যাটেন্ড করতে পারবো? হ্যাঁ করো। ঠিক আছে স্যার। হ্যাঁ, by n into voltage across discs nearest to the conductor. Voltage across disc nearest to the conductor. তাহলে এনটা কি? এই এনটা হচ্ছে নাম্বার অফ ডিস্ক ইন এ স্ট্রিং, নাম্বার অফ ডিস্ক ইন দ্য স্ট্রিং। তাহলে কি বললাম আমি? স্ট্রিং এফিসিয়েন্সি কি? ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, তার মানে এই স্ট্রিংয়ে টোটাল কত ভোল্টেজ সেটা ডিভাইডেড বাই
n ইন্টু ভোল্টেজ অ্যাক্রস দ্য ডিস্ক নিয়ারেস্ট টু দ্য কন্ডাক্টর। এই যে এই কন্ডাক্টরের সব থেকে কাছে যে ডিস্কটা আছে তার ভোল্টেজ, এদের যদি রেশিও করি এবং এই টোটাল কতগুলো ডিস্ক আছে সেটা মাল্টিপ্লাই করে দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে স্ট্রিং এফিসিয়েন্সি। তার মানে স্ট্রিং এফিসিয়েন্সি আমরা কেন ক্যালকুলেট করি? স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করি আমরা চাই যে যে আমরা যে একটা ট্রান্সমিশন লাইন ডিজাইন করছি তার স্ট্রিং এফিসিয়েন্সি যত ভালো হবে, মানে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন, মানে প্রত্যেকটা প্লেটের অ্যাক্রসে যাতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশনটা আমরা ইকুয়াল করতে পারি। তার মানে কি প্রথমের এই প্লেটটায় এতটাই ভোল্টেজ হয় যে এটা পাংচার হয়ে যাওয়ার ব্যাপার থাকে একটা, যেটা ইয়ে হয়ে যাবে, ব্রেক করে যেতে পারে, ভেঙে যেতে পারে। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সিটাকে আমাদের যদি ইমপ্রুভ করি তাহলে পুরো ডিস্কের মধ্যে, তিনটে ডিস্ক আছে এখানে, তিনটে ডিস্কের মধ্যে ইকুয়াল ভোল্টেজ যাতে ডিস্ট্রিবিউট হয়। আদেও সেটা হতে পারে না, কিন্তু আমরা ট্রাই করি টু ইমপ্রুভ দ্য স্ট্রিং এফিসিয়েন্সি। তার কিছু লিমিটেশন আছে, সেটাকে কি করে কি করি দেখো। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন ফর স্ট্রিং এফিসিয়েন্সি। ওকে, এবার দেখো সুমন কি ঘুমিয়ে আছে নাকি অনিমেষ? আমি একটু বাড়িতে মানে আসতে এসেছি তো তার জন্য। হ্যাঁ, বুঝলাম না। স্যার বলি তার জন্য বুঝতে পারছি না। তোমার কথা আমি বুঝতেই পারছি না, যাই হোক ঠিক আছে চলো। বললাম স্যার বাড়িতে আত্মীয় এসেছে তো তার জন্য স্যার একটু কথা বলতে প্রবলেম হচ্ছে, আর স্যার বুঝতে একটু প্রবলেম হচ্ছে। ও ঠিক আছে, এই ভিডিওটাই দিয়ে দেবো, এই ভিডিওটাই দেবো, ঠিক আছে, চিন্তা নেই। হ্যাঁ স্যার ভিডিওটা ভালো করে দেখতে হবে একবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ভিডিওটাই দেবো চলো। দেখো এইখান থেকে আমাদের ট্রান্সমিশন লাইনটা যাচ্ছিল, ট্রান্সমিশন লাইন এটা যাচ্ছিল আমাদের। তাহলে স্যার আপনি বললেন যে এখানে যে ডিস্কগুলো আছে, এই যে ছবিটা যদি আমরা আনি, এই ডিস্কগুলোর জন্য এখানে ক্যাপাসিটেন্স তৈরি হবে, তাই তো, মানে ক্যাপাসিটর ফর্ম করবে। তাহলে এগুলো কি, তাই না? এটাই তো কোশ্চেন। তাহলে এগুলো কি, কেউ বলতে পারবে এগুলো কি? এই যে এগুলো কি? স্যার হচ্ছে ওখানটা হচ্ছে ওগুলো তো স্টিল টাওয়ার, একটা মেটাল, হুম আর এগুলো এগুলো হচ্ছে মেটাল, তাহলে দুটো মেটালের মাঝখানে এয়ার রয়েছে, তো এয়ারের জন্য ক্যাপাসিটর ফর্ম হচ্ছে। হুম, একদম একদম। তার মানে এখানেও কিন্তু আমাদের ক্যাপাসিটর ফর্ম করবে। বাহ, সোজা এগুলো কোথায় পড়েছো তুমি? পড়ে ফেলেছো নিজেই নাকি কলেজে পড়িয়েছে? স্যার আমাদের কলেজে ক্লাসটা হয়েছে এগুলো। বাহ, ভালো কলেজ তো তোমাদের। গুড। এবার আমরা ধরে নিই যে এই ক্যাপাসিটিভ ভ্যালুগুলো সবার সেম ধরে নিই, ঠিক আছে? প্রত্যেকটা ক্যাপাসিটার আদৌ সেম থাকে না কোনোদিন, ঠিক আছে? আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে নিতে হয় যেগুলো সেম। তো আমরা ধরে নিই যে এখানে যে ক্যাপাসিটরটা ফর্ম করেছে তার ভ্যালু সি, এটাও সি, এটাও সি, আবার এখানে যে ক্যাপাসিটর ফর্ম করেছে এগুলো সি। এগুলো এটা প্যারালাল ক্যাপাসিটর বলি আমরা, বা শান্ট ক্যাপাসিটর বলি। তাহলে সি ওয়ানটা কি? শান্ট ক্যাপাসিটর। ঠিক আছে, সি ওয়ানটা শান্ট ক্যাপাসিটর বলি। এবার এইখানকার যে ভোল্টেজটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। যে প্রথমটার সাথে দ্বিতীয়টা আর এটা তৃতীয়টা, এইখানকার ভোল্টেজটাকে আমরা বলছি V1, এটা V2, এটা V3। তাহলে V3 কি হবে? সব থেকে বেশি হবে, তাই না? V3 কি হবে? সব থেকে বেশি হবে ভোল্টেজ।
এবার দেখো, এই যে প্রথম এই সিটার জন্য বা এইখানকার এই সিটার জন্য, এই যে এখানে যে আমাদের ক্যাপাসিটারটা ফর্ম করেছে, তার মানে এটা কি স্টিলের, এটা একটা মেটাল, এই মেটাল, আর এখানে একটা মেটাল, এখান থেকে ইলেকট্রিসিটি ফ্লো করছে, আর কিছু পরিমাণ কারেন্ট, কি বললাম আমি, খুব কম পরিমাণ, মানে এই দিক থেকে গিয়ে খুব কম পরিমাণ কারেন্ট এই আমাদের টাওয়ার দিয়ে ফ্লো করে, খুবই কম, ঠিক আছে, কিন্তু ফ্লো করে, দ্যাটস ওয়াই এখানে একটা ক্যাপাসিটার ফর্ম করে যায়, ঠিক আছে। বা যদি ক্রস আর্মটা, আরেকটাও কারণ হতে পারে যে এই যে ডিস্কগুলো তুমি লাগিয়েছো, এই ক্রস আর্ম থেকে ধরো টাওয়ারের দূরত্ব খুব একটা বেশি নয়, তখন কি হয়, ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এটা কি হয়ে যায়, এটা দিয়েও কারেন্ট ফ্লো করতে থাকে ডিউ টু ইলেকট্রিক ফিল্ড, এটা দিয়েও কারেন্ট ফ্লো করতে থাকে, তখন এই মাঝে একটা ক্যাপাসিটার ফর্ম করে, এই মাঝে এয়ার মিডিয়ামে একটা ক্যাপাসিটার ফর্ম করে। ইলেকট্রিক ফিল্ড কি, যখন এখান থেকে কারেন্ট ফ্লো করছে, তাহলে এই যে এই মানে কি বলবো, এই কন্ডাক্টর থেকে এই ইনসুলেটরের মানে টাওয়ারের দূরত্ব খুব একটা বেশি না হলে, তখন স্মল অ্যামাউন্ট অফ কারেন্ট এই টাওয়ারের মধ্যে দিয়েও ফ্লো করে যায়। তার কারণ কি, যখন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, শুধু কি এই কন্ডাক্টরের মধ্যে দিয়েই কারেন্ট ফ্লো করে, আগে বলো বলো, শুধু কি এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, নাকি সারফেস এরিয়া দিয়েও কারেন্ট কিছুটা ফ্লো করে? স্যার এসি কারেন্ট তো ম্যাক্সিমাম সারফেস এরিয়া দিয়েই ফ্লো করে। মানে সারফেস বলতে মানে মানে কনজুগেট এরিয়া যেটাকে বলছি, মানে এয়ার মিডিয়াম, পার্শ্ববর্তী। হ্যাঁ 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 স্যার, ফ্লো করে স্যার ইলেকট্রিক ফিল্ডের জন্য। হ্যাঁ, তো ডিউ টু দিস ইলেকট্রিক ফিল্ড, এই যে এটা তো মেটাল টাওয়ার, তাহলে এটা দিয়েও কারেন্ট ফ্লো করতে পারে, তাই না? হ্যাঁ কি না বলো, কিন্তু সেটা কি হবে, খুব কম হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দিয়েও যখন কারেন্ট ফ্লো করবে, এবার এদের মাঝে কি হয়, ক্যাপাসিটার ফর্ম করতেই পারে, সেরকমই এইখানে এই যে মেটাল টাওয়ার আর এটার মাঝে কি হয়েছে, একটা ক্যাপাসিটার ফর্ম করেছে। তাছাড়াও এখান থেকেও খুব কম পরিমাণ কারেন্ট এখান থেকেও ফ্লো করছে, আবার ডিউ টু ইলেকট্রিক ফিল্ডের জন্য এই টাওয়ারের মধ্যে দিয়ে কিছু পরিমাণ কারেন্ট, তো এই দুটো মিলিয়ে আমরা বলতে পারি যে এখানেও মাঝে ডিউ টু ইনসুলেটর এখানেও একটা ক্যাপাসিটার ফর্ম করবে। সো এটাকেই আমরা অ্যাজিউম করে নিচ্ছি। এবার আমরা অ্যাজিউম করছি যে এখানকার যা ক্যাপাসিটার হবে, মানে ক্যাপাসিটেন্সি হবে, সেটা ইকুয়াল হবে C1 এর সাথে, বাট একটা ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে দিলে, উল্টো করলাম, এটা কম হবে, ফ্যাক্টরটাকে এখানে মাল্টিপ্লাই করো, ঠিক আছে। তাহলে কি বললাম, C1 ইকুয়াল টু সি, একটা ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করলে আমরা ধরে নিচ্ছি যে এখানে যা ক্যাপাসিটেন্সি হবে, সেম এখানেও ক্যাপাসিটেন্সি হবে উইথ ওয়ান ফ্যাক্টর। তার মানে ধরো সি যদি 1 হয়, তাহলে C1 কি হবে, সি যদি 1 হয় কে ইন্টু 1, সি যদি 2 হয় তাহলে C1 কি হবে, কে ইন্টু 2। এবার এই কেটা হচ্ছে ওই নিয়ার অ্যাবাউট 0.2 এরকম একটা ভ্যালু কিছু একটা থাকে, বোঝা গেল কি বললাম। এবার এটা ডিপেন্ড করছে, একটা ফ্যাক্টরকে আমরা মাল্টিপ্লাই করে নিই, কারণ দেখো কোন ক্যাপাসিটারটার ভ্যালু বেশি হবে, এখানকার ক্যাপাসিটেন্সি বেশি হবে না এখানকার, বলো কে বেশি চার্জকে স্টোর করতে পারবে? স্যার নিচের ক্যাপাসিটেন্সটা। এই যে সিটা, তাই না? হ্যাঁ হ্যাঁ তার স্যার। মানে শান্ট ক্যাপাসিটেন্সির থেকে এর ক্যাপাসিটেন্সি কি হবে, অনেক বেশি হবে, তাই না? শান্ট বলতে কোনটা, এই যে এটাকে শান্ট ক্যাপাসিটেন্স, এই যে C1 আমি লিখে দিয়েছি, তার মানে এর ক্যাপাসিটেন্সির থেকে এর ক্যাপাসিটেন্সি অনেক বেশি হবে। দ্যাটস ওয়াই আমরা যে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করছি, এই ফ্যাক্টরটা 0.2 বা এরকম 0.3 কাছাকাছি হয়, তাহলে সি যদি 1 হয়, ফর দিস ইকুয়েশন আমরা কি বলতে পারি, যদি C1 হয় তাহলে C1 কত হবে, 0.2 ইন্টু 1 মানে কত, 0.2। দেখো, তার মানে এটা 1 হলে এটা 0.2, তার মানে কি অনেক কমে যাচ্ছে, তাই না? কম তো হবেই, বোঝা গেল তো ব্যাপারটা কেন কম হচ্ছে, কারণ এখানে ক্যাপাসিটি এই পোলের মধ্যে দিয়ে যদি বেশি করে কারেন্ট ফ্লো করে তবে তো ক্যাপাসিটেন্সি স্ট্রং হবে মাঝের এই C1টা, কিন্তু পোলের মধ্যে দিয়ে বেশি করে কারেন্ট আমরা কি ফ্লো করতে দেব, দেব না, কারণ পোলটা কোথায় কানেক্টেড, আর্থের মধ্যে কানেক্টেড, তাই না?
এটাই হচ্ছে মেন কারণ। হ্যাঁ স্যার হ্যাঁ। হুম। রোহিত, বুঝতে পারছো? সোমনাথ? হুম। আর এদিকে মিন্ময়ের কি খবর? মিন্ময় হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। পুরো সাইলেন্ট আছে, কি ব্যাপার? দাদা বলছি ডিসি মানে সাপ্লাই তো সব জায়গায়, কি বলছো, বলো বলো। এসি মানে সাপ্লাই হ্যাঁ, এসি সাপ্লাই। এসি কোন ট্রান্সমিশন লাইনে মানে হবে? এই যতগুলো আমি পড়াচ্ছি এখানে সব আমাদের ট্রান্সমিশন লাইনে এসি ইউজ করি। আমাদের ইন্ডিয়াতে ডিসি এখনো সেইভাবে আসেনি। কি বললাম, বুঝলে? আমরা যা পড়ছি এখানে পুরো তোমাদের যে আছে ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন আর পাওয়ার, পুরোটাই এসি ট্রান্সমিশন আছে। হ্যাঁ, এইচভিডিসি একটা আলাদা সাবজেক্ট হয়। এইচভিডিসি, হাই ভোল্টেজ ডিসি একটা আলাদা সাবজেক্ট হয়, যেটা তোমাদের নেই, এখন নেই। হয়তো পরবর্তীতে সিলেবাসে আসবে, যেহেতু সিস্টেমটা চেঞ্জ হচ্ছে, তাহলে আস্তে আস্তে সিলেবাসে ঢোকাবে। এবার হয়তো দেখো পরের সেমিস্টারে দিতেও পারে, বলা যাচ্ছে না। আমাদের বিটেকে অনেক সাবজেক্ট চেঞ্জ করে দিয়েছে। বিটেকে নতুন সাবজেক্ট দিয়েছে, যেটা আমাদের আগে ছিল এমটেকে, ফ্যাক্টস, ফ্লেক্সিবল এসি এসি ট্রান্সমিশন সিস্টেম, ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম। এটা একদম নিউ সাবজেক্ট বিটেকের, বুঝলে? এটা আগে এমটেকে পড়ানো হতো, এখন বিটেকে দিচ্ছে। তার কারণ এটার এখন মার্কেটের ডিমান্ড বাড়ছে। মার্কেটের ডিমান্ড বাড়লে তোমাকে শিখতে হবে ভাই, তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে জানতেই হবে, অত্যাধুনিক জিনিস তোমাকে জানতে হবে। ঠিক আছে, চলো। এইবার এখানে তো ক্যাপাসিটার ফর্ম করে গেল। এবার এটাকে যদি আমরা ক্যালকুলেট করতে চাই, কি করে করবো দেখো। তাহলে এই পয়েন্টটাকে এগুলোর নামকরণ করছি আমি। প্রথমে এ, তারপরে বি, তারপরে এটা সি। ঠিক আছে, এখান থেকে যে কারেন্ট, অ্যাকচুয়ালি কারেন্ট তো ট্রান্সমিশন লাইন দিয়ে, তাহলে এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে এটা V3, আমি এটাকে ধরলাম I3। এটা গিয়ে দুভাগে ভাগ হলো, তাই না? তাহলে এটা অ্যাকচুয়ালি এই জায়গাটা না, I3টা এইরকম জায়গায় হবে, এই যে এখানে হবে I3। কারণ এই ডটটা একই, এই ডটটা, এই দুটো ডট একই, এখানে কোনো মাঝে রেজিস্ট্যান্স নেই। তাহলে এটা I3, এটা স্মল I3। আবার এই পয়েন্টে গিয়ে দুটো ভাগে ভাগ হচ্ছে, এই উপরে যেটা যাচ্ছে এটা ক্যাপিটাল I2, আর এটা স্মল I2। আবার এই উপরে যাচ্ছে এ হচ্ছে ক্যাপিটাল I1, এ স্মল I1। ঠিক আছে, এবার এই যে এই ট্রান্সমিশন লাইন দিয়ে যাচ্ছিল এটা I3 আর এটা স্মল I3। এবার ভালো করে বোঝো, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি অ্যাপ্লাইং এই যে নোড এটাকে আমরা ক্যালকুলেট করি, নোড এ, যদি আমরা নোড এটাকে নেই, তাহলে নোড এতে আমরা কি বলতে পারি দেখো তো, I2 ইকুয়ালস টু I1 প্লাস স্মল I1 বলতে পারি কি? এই নোড এর জন্য ইনকামিং কারেন্টকে, মানে নোড এতে আমরা কি লাগাচ্ছি, KCL লাগাচ্ছি। KCL মানে কি? ইনকামিং কারেন্টের সাম ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট সাম। বলো তো, আমরা কি জানি KCL মানে এই পয়েন্টে যতগুলো কারেন্ট আসছে তাদের সামেশন, এবং যতগুলো কারেন্ট বেরোচ্ছে তাদের সামেশন। তাহলে এখানে কে কে এই এ পয়েন্টে কোন কোন কারেন্ট ঢুকছে বলো, বলো গো ঝটপট, কে কে ঢুকছে আর কে কে বেরোচ্ছে এই পয়েন্ট থেকে? I2 ঢুকছে, আর স্মল I1 আর ক্যাপিটাল I1টা বেরোচ্ছে। এক্স্যাক্টলি। তাহলে আমি কি এটা লিখতে পারি, I2 ইকুয়ালস টু ক্যাপিটাল Yes, sir. I1? হ্যাঁ। সোমনাথ, তুমি কথা বলো না কেন? তুমি বুঝতে পারছো না? যা, মনে হয় ঘুমিয়ে গেছে। ইয়েস স্যার, বুঝে যাচ্ছে। হ্যাঁ, বলবে তো, কথা বলতে হবে তো। দেখো, তাহলে এই I2 কে এবার এই I2 ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, V কারেন্টকে, তার মানে কি এই দুটো পয়েন্টের ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লেখা যায় তো।
I2 কে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লেখা যায় তো? তাহলে যদি ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স লেখা যায়, এখানে রেজিস্ট্যান্স কত এই দুটো পয়েন্টের মধ্যে যেখান থেকে I2 যাচ্ছে, I2 এর অ্যাক্রসে ভোল্টেজ কত? V2। I2 এর অ্যাক্রসে ভোল্টেজ V2 ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। কারেন্ট মানে কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্স কত আছে এখানে বলো? এখানে ক্যাপাসিটার দেয়া আছে, ক্যাপাসিটারের রেজিস্ট্যান্স মানে ক্যাপাসিটেন্সই, একটা ক্যাপাসিটার কতটা রেজিস্ট্যান্স অফার করছে সেটা ক্যাপাসিটারের কোন কম্পোনেন্টটা বলে দেয় বলো? স্যার এক্সি। এক্স্যাক্টলি, গুড। তার মানে V2 বাই এখানে আমি XC লিখতে পারি? হ্যাঁ, ফর দিস টার্ম হ্যাঁ স্যার লিখতে পারি স্যার। লিখতে পারি। তাহলে এখানে এই XC মানে আমি এখানকার XC বলতে কত? এই XC মানে কত? XC মানে 1 বাই ওমেগা সি, রাইট? 1 বাই ওমেগা সি তো। তাহলে এখানে যদি আমি 1 বাই ওমেগা সি লিখি তাহলে সেটা কত কি দাঁড়াচ্ছে আলটিমেট? দেখো তো, ওমেগা সি ইন্টু V2 দাঁড়াচ্ছে না? এই জায়গাটায় 1 বাই, এটাকে 1 বাই ওমেগা সি লিখলে ওমেগা সিটা উপরে চলে যাবে। বলো, চুপচাপ থাকলে হবে না। হ্যাঁ হুম হুম, তার মানে কারেন্ট স্যার। ইকুয়ালস টু, হ্যাঁ বলো বলো বলো। স্যার বলছি ক্যাপাসিটেন্স লেখার সময় স্যার ওই যে টার্মটা আনতে হয় না স্যার? যে টার্মটা আনতে মানে হবে। একদম একদম। এসি। হ্যাঁ, 1 বাই জে ওমেগা সি। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমরা কমপ্লেক্স টার্ম নিয়ে মানে ইয়ে করি, যখন মানে তোমাকে আমি কি বলবো, ইম্পিডেন্স বের করি, ঠিক আছে, যে টার্মসটা অ্যাকচুয়ালি কেন আনি বলো তো? এখানে দরকার পড়বে না যে টার্মসটা। যে টার্মসটা ধরো ইম্পিডেন্স বের করছে, ধরো জেড ইকুয়ালস টু আর প্লাস জে এক্সি। এটা এক্সি তো হবে না, এটা এক্সএল হবে, আর প্লাস জে এক্সএল মাইনাস এক্সি। তার মানে যখন আমরা এখানে এটাকে পুরোটা ম্যাগনিটিউড ফর্মে ধরে নিচ্ছি, মানে একটা মান ধরে নিচ্ছি, তো এইটাকে যদি তুমি এই জেডটাকে যখন তুমি ম্যাগনিটিউড ফর্মে লিখবে, মানে জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার বা এক্সএল মাইনাস এক্সি তার হোল স্কোয়ার। তো এখানে কি আছে? এক্সি আছে, তাহলে এক্সি। কিন্তু তুমি যে যেটা বলছো ওই যেটা হচ্ছে ইমাজিনারি টার্ম, মানে একটা রিয়াল টার্ম প্লাস ইমাজিনারি টার্ম। এইভাবে যখন লিখবো তখন ওইভাবে লিখি আমরা, বাট এমনি নর্মালি যখন শুধু ক্যাপাসিটেন্স ভ্যালুটাকে লিখছো তখন লেখার দরকার নেই। আরও দুটো মানে ম্যাথামেটিক্যাল রিডাকশন যখন তুমি করছো তখন ঠিক আছে। একটা সার্কিট নিচ্ছি, দেখো বুঝতে পারবে। ধরো এইরকম একটা সার্কিট আছে, আর এল সি তিনটেই আছে, বা আর আর সি আছে। তখন তুমি যদি এর পুরোটার ইম্পিডেন্সটা একবারে বের করতে চাও তখন তোমাকে কি করে করতে হবে? জেড ইকুয়ালস টু আর মাইনাস জে এক্সি। বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। স্যার যেটা বলছে তোমাকে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, মানে এইখানে নিতে হবে, যখন ইম্পিডেন্স করছো তখন তোমাকে নিতে হবে। কিন্তু যখন আমরা এখানে ক্যালকুলেট করছি আমরা তো কোথাও যে লিখছি না, আর এখানে রেজিস্ট্যান্সের তো টার্ম নেই, তার মানে আমরা ইমাজিনারি টার্মটাকে অমিট করে দিচ্ছি। ভালো করে বোঝো, যদি কোথাও যে না থাকে তার মানে এরকম একটা টার্ম আছে যেখানে শুধু ক্যাপাসিটেন্সই আছে, ঠিক আছে, পুরো ক্যালকুলেশনে, তাহলে যে তো এমনি কেটে যাবে। কি বললে বলো বলো, আরেকবার বলো কি বলছিলাম স্যার। স্যার যেমন মানে এসি সার্কিটে যখন ম্যাথামেটিক্স গুলো সলভ করি, মানে সার্কিট থিওরি বা অন্য কোনো প্রবলেম মেশিনের ক্ষেত্রে, স্যার ওখানে যদি জে হিসেবে কনসিডার করি তখন যা ভ্যালু পাবো, ধরুন আই এর ভ্যালু একটা পাবো, আর অ্যাঙ্গেল হিসেবে যদি কনসিডার করি তাহলে তো আই এর ভ্যালু আলাদা পাবো। অ্যাঙ্গেল হিসেবে হ্যাঁ। কনসিডার করি বলতে অ্যাঙ্গেল হিসেবে মানে স্যার ধরুন মানে এ প্লাস জেড বি আছে, ওইটাকে আমরা মানে কমপ্লেক্স ফর্ম থেকে এ ট্যান ইনভার্স অফ বি বাই এ করি, রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার করি, এরকম ভাবে বের করি অ্যাঙ্গেল হিসেবে কনসিডার করি যখন, তখন স্যার তো একটা কম মানে যা ভ্যালুটা পাবো। আর শুধু যদি দেখো 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 এই কনসেপ্ট গুলো তোমাদের একটু নড়বড়ে আছে। দেখো চলে, আমি আগে এল দিয়ে একটু দেখাই। হ্যাঁ, ধরো এটা আর আছে 2 ওহম আর এলটা আছে 3 হেনরি, ঠিক আছে।
এবার তোমাকে বলা হলো যে এই কম্পোনেন্টটা টোটাল কত মানে ইম্পিডেন্স অফার করছে। আমাদের ডিসি সার্কিটে যেটা রেজিস্ট্যান্স, এসিতে সেটা টোটাল কি হয়, ইম্পিডেন্স। মানে এর জন্য কত রেজিস্ট্যান্স আবার এর জন্য কত রেজিস্ট্যান্স। তো এর কি এই হেনরি কম্পোনেন্টটা কি রেজিস্ট্যান্স বলে, মানে বোঝায় রেজিস্ট্যান্সকে, মানে কারেন্ট ফ্লোকে বাধা দেয় এই কম্পোনেন্টটা? দেয় না। এর কোন কম্পোনেন্টটা কারেন্ট ফ্লোকে বাধা দেয়? এক্সএল কম্পোনেন্টটা, যেটাকে লিখি আমরা 2πfl দিয়ে। ঠিক আছে, তার মানে এক্সএল মানে কি ওমেগা ইন্টু এল। ঠিক আছে, এবার তুমি এই দুটো কম্পোনেন্টকে নর্মালি অ্যাড করতে পারো না। এই দুটো কম্পোনেন্টকে অ্যাড করার জন্য তোমাকে কি নিতে হবে, একটা এটা রিয়াল টার্ম প্লাস ইমাজিনারি টার্ম জে ওমেগা এল। হলো। এইবার তোমাকে যদি বলে যে এ কতটা ইম্পিডেন্স অফার করবে, তার মানে তোমার কাছে কি চেয়েছে, ইম্পিডেন্সের ম্যাগনিটিউডটা চেয়েছে, ম্যাগনিটিউড মানে মানটা চেয়েছে। তখন এই দুটোর এই জেড এর যদি তুমি মড ভ্যালু বের করো, তাহলে √r² প্লাস এক্সএল এর স্কোয়ার। এক্সএল মানে কোনটা, এই দুটো মিলে হচ্ছে এক্সএল, এই দুটো মিলে এক্সএল, এক্সএল এর স্কোয়ার। আর এটার অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাঙ্গেল অফ জেড ইকুয়ালস টু ট্যান ইনভার্স বি বাই এ, মানে এক্সএল বাই আর। ঠিক আছে, তার মানে তুমি কি একটা এসি সবসময় আমরা কিভাবে ডিনোট করি, ম্যাগনিটিউড অ্যাঙ্গেল দিয়ে। তার মানে কি আমরা কিভাবে ডিনোট করি, ভি ইকুয়ালস টু ভিএম সাইন ওমেগা টি, বা আবার এটাকে আমরা কিভাবে ডিনোট করি, 10 at an angle 30 ডিগ্রি। তার মানে কি ম্যাগনিটিউড প্লাস অ্যাঙ্গেল। তাহলে এসির সেরকম রেজিস্ট্যান্সটাও তো কি হবে, ম্যাগনিটিউড প্লাস অ্যাঙ্গেল, মানে ম্যাগনিটিউডের সাথে অ্যাঙ্গেলটা রাখতে হবে। তার মানে এর পুরোটা তুমি যদি ইম্পিডেন্স দিয়ে যখন বলবে, ডিফাইন করবে, তখন তোমাকে ম্যাগনিটিউড রাখতে হবে, আবার তার সাথে অ্যাঙ্গেলটাকেও শো করাতে হবে। কি বললাম বুঝলে? হ্যাঁ স্যার। স্যার আমি এরকম মানে এরকমই অঙ্ক যেটা আপনি দিলেন আর এল, এবার আর এল সি এরকম থাকে। তো কিছু বইয়ে দেখেছি স্যার মানে শুধু এই জেড এর ভ্যালুটা শুধু বের করলো √r² প্লাস এক্সএল স্কোয়ার, এইটুকু করে ছেড়ে দিল, ম্যাগনিটিউডটা বের করলো। আবার কিছু জায়গায় করা আছে মানে অ্যাঙ্গেলটাও নেওয়া আছে। ওটা ডিপেন্ড করছে তোমার কাছে কি চেয়েছে, বুঝতে পারলে? যদি ওরা শুধু ম্যাগনিটিউডটা চায় তাহলে তুমি ওটা করে ছেড়ে দিলে। আর যদি তোমাকে না না মানে স্যার কিছু বলা নেই, মানে ধরুন স্যার বলেছে কারেন্টটা বের করতে, ওই সার্কিটের মধ্যে কত কারেন্ট পাস করছে এইটুকু বলো। ওইটুকু বলা মানেই হচ্ছে শুধু ম্যাগনিটিউডটা চেয়েছে। কি বললাম বুঝলে? আচ্ছা স্যার অ্যাঙ্গেল বলে তাহলে কখন কি বের করবো তাহলে? যদি তোমাকে অ্যাঙ্গেল বলে দেখো, তাহলে আমি একটা অঙ্ক করেই দেখাই তোমাকে। দেখো একটা সিম্পল অঙ্ক। হ্যাঁ, ধরো এখানে ভোল্টেজ দেয়া আছে 10 ভোল্ট। তাহলে এসিতে কি কোনোদিনও এরকম ফিক্সড ভোল্টেজ হয় 10 ভোল্ট? না স্যার অ্যাঙ্গেল থাকে। অ্যাঙ্গেল থাকে। তাহলে এখানে যদি অ্যাঙ্গেল থাকে, এবার যখন তুমি এখান থেকে কারেন্ট বের করবে, ভালো করে বোঝো, এখানে এটা আমি দিচ্ছি ধরো 3 ওহম আর এটা 4J4। আমি একবারে এক্সেল ভ্যালুটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, অসুবিধা নেই তো? না স্যার আমি এটার এক্সেল ভ্যালুটা একবারে দিয়ে দিয়েছি, আমি আর আলাদা করে এক্সেল ক্যালকুলেট করছি না। তাহলে কারেন্ট কি হবে, ভি বাই আর, ভি মানে কত 10 at an angle 30 ডিগ্রি ডিভাইডেড আর মানে কত 3 প্লাস J4, তাই তো? আচ্ছা তাহলে এটা কিসে আছে, এটা কিসে আছে আর এটা কিসে আছে বলো? স্যার এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে আছে আর ওটার উপরে একটা পোলার ফর্মে আছে। তার মানে এবার তোমাকে কি করতে হবে, এটাকে কি করতে হবে, যে কোনো একটাকে। স্যার এগুলো সলভ করতে পারবো স্যার, এগুলো জানি স্যার। জানো তো? এবার হ্যাঁ স্যার এগুলো পারি। এইখানে যখন তোমার ভোল্টেজটা অ্যাঙ্গেলে দিয়েছে, তখন তোমাকে কারেন্টটাও অ্যাঙ্গেলেই আনতে হবে। এবার ভোল্টেজটা যদি আরএমএস ভ্যালু দিয়ে দেয়, অনলি ফর ধরো 10 লিখেছে, তার মানে এটা কি আরএমএস কোয়ান্টিটি, বোঝা গেল? তখন তোমাকে কারেন্টটা কিসে আনতে হবে, আরএমএস কোয়ান্টিটিতে, মানে ম্যাগনিটিউড শুধু লিখবো তখন, তাই না? এক্স্যাক্টলি, ইয়েস। ওকে স্যার। চলো আমরা পোলার থেকে কি করে, অ্যাঙ্গুলার থেকে পোলারে কি করে যাই বলো তো?
ফর্মুলাটা বলো তো। মানে পোলার থেকে রেক্ট্যাঙ্গুলার কথা বলছেন? না, রেক্ট্যাঙ্গুলার থেকে পোলারে। রেক্ট্যাঙ্গুলার মানে স্যার রুট ওভার যেটা লিখলেন, রুট ওভার ওই আর এস যেটা লিখলেন কোনটা বলবো স্যার? বলো না, আমি ফর্মুলা কি আছে, একটা জেনারেলাইজ ফর্ম তো আছে। হ্যাঁ স্যার, ধরুন স্যার a প্লাস জেড বি আছে। তুমি এই যে এটাকেই তুমি আমাকে করে দেখাও কি হবে বলো। এইটাকে? পোলারে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে 10 cos 30 ডিগ্রি 10 cos 30 ডিগ্রি প্লাস হচ্ছে 10 sin 30 ডিগ্রি। এক্স্যাক্টলি, গুড, একদম। তার মানে আলফা cos থিটা প্লাস জে, এখানে একটা জে হবে, জে আলফা সাইন থিটা, তাই না সুজয়? দাদা ক্যালকুলেটর কিলো তো ডিরেক্ট পেয়ে যাবে। কেন ক্যালকুলেটরে করবে? ক্যালকুলেটর যত অ্যাভয়েড করবে তত ভালো, ঠিক আছে? ক্যালকুলেটরে করবে না। তো মানে এটা হচ্ছে আমাদের, আমরা কি ডিগ্রি থেকে যদি অ্যাঙ্গুলারে আসি তখন এইভাবে আসবো, কেন ক্যালকুলেটর করতে হবে? ক্যালকুলেটর দরকার পড়ছে না তো। দেখো 10 ইন্টু cos 30 ভ্যালু কত, √3/2 প্লাস জে, এখানে 10 sin 30 ভ্যালু কত, হাফ, তাহলে কত আসলো 5√3 প্লাস জে 5, তাই না? এটাই তো আনসার, ব্যাস। তাহলে কেন ক্যালকুলেটর ধরতে হবে? যত ক্যালকুলেটর কম ইউজ করবে তত ভালো, মাথাটাকে ক্যালকুলেটর বানাতে হবে তো। তাহলে বলো এবার এখানে কোথায় ছিলাম? তাহলে I2 কে আমরা এটাকে লিখতে পারি, I2 কে ওমেগা সি ইন্টু ভিটি, বলো হ্যাঁ কি না? ভি বাই আর করলাম, আর মানে এখানে এক্সি, আর মানে এখানে এক্সি, বুঝলে? এবার দেখো I1 কে তাহলে কি লিখতে পারি বলো, I1 কি হবে? ঝটপট বলো, ঝটপট। স্যার ওমেগা সি ভি1। হ্যাঁ, ওমেগা সি ভি1 প্লাস এই যে স্মল I1 কে কি লিখতে পারি? এবার কি হবে ভোল্টেজ? স্যার C1 এর অ্যাকরসের ভোল্টেজটা স্যার V1 প্যারালালে আছে না স্যার C1 টা? এক্স্যাক্টলি, হ্যাঁ, তাহলে স্যার একই হবে তো? সেম হবে। হ্যাঁ স্যার, তাহলে হ্যাঁ সেম হবে। ওমেগা, তাহলে কি লিখবো বলো, বলো কি লিখবো? ওমেগা C1 V1, V1 V1, গুড বয়। এই সবাই কি বুঝতে পারছো নাকি চুপচাপ আছো বলো আমাকে? আলটিমেট পরে দেখলেও তো বুঝবে না, এই জিনিসটা তো আমি রিপিট করিনি। আমি কি করে এই লাইনটা লিখলাম সবার কাছে ক্লিয়ার কি? এই লাইনটা বুঝে গেলে পরের পুরো ক্যালকুলেশন বোঝা একদম সোজা। ঠিক আছে, তোমরা বুঝে গেছো আমি কি বলবো বলো, আমার কিছু বলার নেই। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, সব দিক থেকে যদি আমরা কমন নিয়ে নিই, ওমেগাগুলো কেটে যাচ্ছে না, ওমেগাগুলো কেটে যাচ্ছে তো, এই যে ওমেগা কমন নিলে ওমেগাগুলো কেটে যাচ্ছে সব দিক থেকে। আবার C1 ইকুয়াল টু আমরা কি জানি, C1 ইকুয়াল টু কে C1, তাহলে CV2 CV1, আর এই C1 এর জায়গায় CK লিখলাম V1, তাহলে এবার C গুলো সব কেটে যাবে, তাহলে V2 ইকুয়ালস টু V1 প্লাস KV1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি V2 ইকুয়ালস টু V1 কমন নিয়ে 1 প্লাস K। বলো বুঝলে অনিমেষ কি হলো? হ্যাঁ, তাহলে এখানকার ভোল্টেজ, তার মানে যেটা সুজয় বললো এটা খুব সুন্দর বলেছে, যে এখানকার যা ভোল্টেজ হবে এখানকার ভোল্টেজ সেম, কারণ এটা তো প্যারালালে আছে, প্যারালাল কানেকশন, তাই না? প্যারালাল কানেকশন, দ্যাটস ওয়াই ভোল্টেজ সেম হবে। তার মানে এই দুটো প্রান্তের যা ভোল্টেজ আবার এখানকার ভোল্টেজ সেম, এটাও V1 হলে এটাও V1, কারণ এটা প্যারালালে আছে, এখানে কোনো ভোল্টেজ ড্রপ নেই। এই যে দেখো, এটাকে আমরা যদি শর্ট সার্কিট ধরে নিই, মানে এই পাথটাকে যদি ধরে নিই এখানে কোনো ড্রপ নেই, তাহলে বলতেই পারি এটা আর এটা প্যারালালে আছে, তাই তো সুজয়? এই কনসেপ্ট থেকে তো তুমি বললে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ,
এবার বলো বাকিরা, আমাকে বলো যে এবার যদি আমি বি নোডের মধ্যে নোড বিতে যদি আমি কেসিএল করি কি হবে? কি হবে নোড বিতে কেসিএল করলে কি হবে? এখানে কারেন্ট কি ঢুকছে? I3 কারেন্ট ঢুকছে আর বেরোচ্ছে I3 equal to I2 plus small I2. এক্স্যাক্টলি ক্যাপিটাল I2 প্লাস স্মল I2। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? I3 কে কি লিখতে পারি আবার? V3 omega c. V3 ওমেগা সি। আবার ক্যাপিটাল I2 কে কি লিখতে পারি? V2 omega c. হ্যাঁ V1 V2, এই ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সবাইকে বলছি। হ্যাঁ অনেকবার এসছে এক্সামে এটা। তো এটাকে আমি বলতো কেন V1 প্লাস V2 লিখলাম, কেউ বলতে পারবে? এই যে I2টাকে V1 প্লাস V2 কেন লিখলাম? এইখানে স্যার ওই C1টা স্যার দুটো V1 ওই উপরে V1 আর V2 সাথে প্যারালালে আছে, হ্যাঁ ওর অ্যাক্রসের ভোল্টেজটা। তার মানে ওটা আবার ছোট হয়ে গেল। দেখো সবাই, এইখানে যে এই যে বি পয়েন্ট থেকে এই বি পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে ভোল্টেজ, এটা কার সমান হবে? এই দুটো ভোল্টেজের সমান হবে। বোঝা যাচ্ছে? এখানকার যা ভোল্টেজ, এই বি পয়েন্ট থেকে এখানকার যা ভোল্টেজ আবার এখানকার ভোল্টেজের সমান হবে। তার মানে এখানকার যা ভোল্টেজ, এখানে যদি শর্ট সার্কিট থাকে তার মানে এখানকার ভোল্টেজ এখানকার ভোল্টেজ ব্যাপার তো একই, তাই না? তার মানে আমরা কি বলছি, এই পয়েন্টের যা ভোল্টেজ হবে এখানকার ভোল্টেজ সেম হবে। তাহলে এখানে এই পয়েন্টের যা ভোল্টেজ হবে ওপরের এই পুরো পার্টটার ভোল্টেজ সেম হবে। তার মানে কি এখানে পুরো পার্টটায় কটা ভোল্টেজ আছে? একটা V1 একটা V2। দ্যাটস ওয়াই আমরা এইভাবে লিখেছি। বলো তাহলে এটাকে এবার আমরা কি লিখবো? এই V1 প্লাস V2 ওমেগা C1। অনিমেষ বুঝতে পারলে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ ভালো করে একবার ভিডিওটা দেখবে, আর ভিডিওটা দেখলেও কিন্তু অত ক্লিয়ার হবে। এখন যদি ক্লিয়ার না হয় চাপ আছে। ওমেগা সি। এবার এটাকে যদি আমরা ইয়ে করে লিখি, এই C1টাকে আমরা লিখতে পারি কি বলতো? kc. KC লিখতে পারি। তাহলে সব জায়গা থেকে ওমেগা সি কি ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা কি পেলাম? V3 ইকুয়ালস টু V2 প্লাস V1 প্লাস V2 ইন্টু কে। তাহলে আবার আমরা এক্ষুনি একটা ভ্যালু বের করলাম না, V2 ভ্যালুটা এখানে বসাও। কি হবে V2 ভ্যালুটা বসালে? V3 ইকুয়াল টু, এখানে যদি ভ্যালুটা বসাই, V1 প্লাস KV1 প্লাস KV1 প্লাস আবার এখানে V2। না, আবার ভিটুর ভ্যালুটা তো এখান থেকে নিচ্ছি আমি। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ তো ভারী সমস্যা করে দিল আমাকে। যা, কিন্তু সরানো যাচ্ছে না তো এটাই। কি হলো এটা? এখানে আবার ভিটুর ভ্যালুটা আমি বসাচ্ছি। হ্যাঁ এটাকে একবারে গুণ করে বসাচ্ছি একদম। মানে V2 ইকুয়ালস টু আমরা লিখতে পারি V1 KV1, একবারে গুণ করে বসাচ্ছি এখানে। ঠিক আছে? তাহলে কত হবে? এটা KV1 আর এখানে যদি লিখি V1, তাহলে একটা K হবে, এই বাইরের Kটা প্লাস V1 K স্কয়ার হয়ে যাবে, তাই না? এই বাইরের Kটা দিয়েও গুণ করে দিচ্ছি তো। এখানে যদি তুমি আরেকটা K দিয়ে গুণ করো তাহলে KV1, হ্যাঁ এরকম আসবে।
এবার তাহলে ফাইনাল আনসারটা কি আসছে আমাদের? এটা যদি আনসার আমরা লিখতে চাই V3 ইকুয়াল টু এখান থেকে কি হবে বলো ফাইনাল আনসারটা? KV1 KV1 K3 হয়ে যাচ্ছে না এটা? 3KV1 প্লাস V1 K স্কয়ার। তাহলে V3 ইকুয়াল টু আমরা যদি কমন নিয়ে নেই কাকে, V1টাকে কমন নেই, তাহলে 1 প্লাস 3K প্লাস K স্কয়ার। তাহলে V3 এর ভ্যালু এটা পেলাম তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তোমাকে বের করতে হবে, এই বক্সটা একে গন্ডগোলটা হয়েছে। এক মিনিট, যাবে না রে, তাও। হচ্ছে না। এবার দেখো V3 বেরোলো, তাহলে ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ। এবার আমরা দেখব ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ ইজ conductor and earth is কত হবে ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ? তার মানে টোটাল ভোল্টেজটা, তার মানে আমরা যে এটা ড্র করেছিলাম, এই যে এই ইনসুলেটরটা যে ড্র করেছি, এটা টোটাল ভোল্টেজ কত হবে বলতে পারবে কেউ? এটা টোটাল ভোল্টেজটা কত ধরবো আমরা? V1। এই টোটাল ভোল্টেজটা V1 তো না, V ধরছি আমরা এই টোটাল ভোল্টেজটা। তাহলে এটাই তো কি, এটাই কি ভোল্টেজ বিটুইন কন্ডাক্টর অ্যান্ড আর্থ। এখানে আর্থ বলবো না, ঠিক, এখানে আমরা যদি পোল বলতে পারি, বা এই যে সাপোর্টিং স্ট্রাকচার। তার মানে এটা আমাদের কন্ডাক্টর, এই কন্ডাক্টর থেকে এই সাপোর্টিং স্ট্রাকচারের টোটাল ভোল্টেজটা কি? V তো। তাহলে V ইকুয়াল টু V1 প্লাস V2 প্লাস V3 না? বলো বলো, V ইকুয়াল টু কি? হ্যাঁ স্যার। V1 প্লাস V2 হ্যাঁ প্লাস স্যার। V3। হ্যাঁ, তাহলে এখানে লেখো এবার, এখানে লেখো যে টোটাল V ইকুয়ালস টু V1 প্লাস V2 প্লাস V3। তাহলে এবার ভ্যালুগুলো জাস্ট বসাবো। V1 আর V2 এর ভ্যালুটা কত? V1 1 প্লাস K, তারপরে V1 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে কি লিখতে পারি? V1 কমন নিলে আমরা এটাকে কি লিখতে পারি? V1 কমন নিলে এখানে একটা 1 প্লাস 1 প্লাস K 1 প্লাস K প্লাস 1 প্লাস 3K প্লাস K স্কোয়ার। তাহলে এটাকে কি লিখতে পারি বলো? 1 1 2 হয়ে যাবে, তাই না? ও না, তিনটে 1 তো, সরি, 1 2 3, তিনটে 1, তারপরে একটা K, চারটে K আছে, 4K প্লাস K স্কোয়ার। তাহলে টোটাল V এর ভোল্টেজটা এটা, K এর ভ্যালু যদি জানি তাহলে বেরিয়ে যাবে। তাহলে V1 ইকুয়াল টু আমরা কি দেখব? তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? V1 ইকুয়াল টু কি লিখতে পারি? V1 ইকুয়াল টু V বাই, সরি এই 1টা হবে না, V বাই 3 প্লাস 4K প্লাস K স্কোয়ার। বোঝা গেল? বলো গো। এটা আবার এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করেও লেখা যায়। দেখো এই 3 প্লাস 4K, এটাকে মিডিল টার্ম করা যাবে? একটু মিডিল টার্ম দেখো তো এটাকে। K স্কোয়ার প্লাস 4K এর মিডিল টার্ম করলে কি হয়? 3K প্লাস K প্লাস 3, মানে 3 3, আবার 3 আর 1 যোগ করলে 4। তাহলে এটাকে যদি আমি মিডিল টার্ম করি, বলো বলো মিডিল টার্ম হবে তো নাকি? হ্যাঁ স্যার হবে। 1 প্লাস K 3 প্লাস K এভাবে লেখা যায়। তাহলে আবার কি V1 ইকুয়াল টু আমরা মানে সরি V1 ইকুয়াল টু এটাও লিখতে পারি,
v1 বাই 1 প্লাস কে ইন্টু 3 প্লাস কে। তো যেটা দিয়ে করবে সেটা দিয়ে আনসার পাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এটাও করতে পারো, এটাও লিখতে পারো, হ্যাঁ যেটা ইচ্ছে। তার মানে আমরা v1 v2, তার মানে আমরা প্রথমে কিন্তু v1 বের করতে পারিনি। v1 কত দেরি করে বেরোলো বুঝতে পারলে অনিমেষ? v1 এখান থেকে বের করলাম। হ্যাঁ, এই টোটাল স্ট্রিংটার জন্য v1 কি হবে? তাহলে এবার স্ট্রিং এফিসিয়েন্সি যখন তুমি বের করবে, এবার যদি স্ট্রিং এফিসিয়েন্সি বের করতে চাই, তাহলে স্ট্রিং এফিসিয়েন্সির জন্য লাস্ট একটু করে ছেড়ে দেবো। তাহলে স্ট্রিং এফিসিয়েন্সি কি হবে বলো? পার্সেন্টেজ অফ স্ট্রিং এফিসিয়েন্সি ইকুয়ালস টু ভোল্টেজ অ্যাক্রস দ্য স্ট্রিং, মানে টোটাল ভোল্টেজ মানে ভি, ডিভাইডেড এন ইন্টু v3। তার মানে কি এটা কি ছিল? ফর্মুলাটা বলো, লিখেছো তো? বলো 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 কি ছিল? ইন্টু 100, পার্সেন্টেজ করেছি বলে 100 দিলাম। টোটাল ভোল্টেজ বাই কত? এন ইন্টু নিয়ারেস্ট ডিস্ক, নিয়ারেস্ট যে ডিস্কটা আছে, এই যে v3 না এখানকার ভোল্টেজ, বলো এখানকার ভোল্টেজ কত? এই যে এখানকার ভোল্টেজ কত? v3 তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি ভি এর ভ্যালু জানো এটার, তাহলে ভি এর ভ্যালু জানো, v3 জানো, আমাকে বলো তাহলে কি কি হবে লিখবো বলো ঝটপট। ভি জানি আমরা কত, তুমি টোটাল ভোল্টেজ জানলে টোটাল ভোল্টেজে রাখবে, আর তাহলে v3টাকেও টোটাল ভোল্টেজ দিয়েই লিখবে, কোনো অসুবিধা নেই। আর যদি তুমি যে কোনো কোয়ান্টিটি দিয়ে রিপ্লেস করতে পারবো কিনা এখন, v3 ইকুয়াল টু কত? এই তো বের করলাম এক্ষুনি আমরা, চুপচাপ থাকলে মুশকিল। বলো v3 কত বের করলাম? এই যে v1 ইন্টু 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার। নেক্সট পেজে তাহলে লেখো এটা, v1 ইন্টু 1 প্লাস 3k প্লাস কে স্কোয়ার। আর ভিটাকে কত জানি আবার? v ইকুয়াল টু কত বেরোলো দেখো? v ইকুয়াল টু এই যে এখানে বেরিয়েছে, কোথায় বেরোলো দেখো, এই যে v1 ইন্টু এটা 3 প্লাস 4k প্লাস কে স্কোয়ার। তাহলে এটা v1 ইন্টু 3 প্লাস 4k প্লাস কে স্কোয়ার, v1 কেটে গেল। এখানে নাম্বার অফ ডিস্ক একটা দুটো তিনটে চারটে যা থাকবে লিখবে। তাহলে আলটিমেট যদি আমরা এই কে এর ভ্যালুটা, তার মানে c1 ইকুয়াল টু কে সি, মানে এই কে এর ভ্যালুটা যদি জানি, তাহলে স্ট্রিং এর এফিসিয়েন্সি কত বলে দিতে পারবো কিনা বলো? শুধু একটা ভ্যালু দিয়ে বেরিয়ে গেল। তার মানে দুটো ক্যাপাসিটারের কি রিলেশনে আছে, দুটো ক্যাপাসিটারের মাঝে কনস্ট্যান্টটা কত, সেটা যদি জানি আমরা পুরো ওর স্ট্রিং এর এফিসিয়েন্সি কত বলতে পারবো তো? এভরিওয়ান রেসপন্স করো। হ্যাঁ স্যার পারবো একদম। তাহলে সবার কাছে ক্লিয়ার, ডেরিভেশনটা ক্লিয়ার? এবার তোমরা ভিডিওটা ভালো করে দেখো, ঠিক আছে? কোথায় কি প্রবলেম, নেক্সট দিন আমরা পড়বো এই স্ট্রিং এফিসিয়েন্সিটাকে কি করে আমরা ইমপ্রুভ করতে পারবো, আর এর কজেস কি কি, মানে এই স্ট্রিং এফিসিয়েন্সিটাকে কজেস না, ওটা কজেসটা করোনা দেখবো, মেথড টু ইমপ্রুভ দ্য স্ট্রিং এফিসিয়েন্সি। এটাকে কি করে আমরা এতক্ষণ ক্যালকুলেট করলাম, যে এই ফ্যাক্টরগুলো যদি জানি আমি স্ট্রিং এফিসিয়েন্সি ক্যালকুলেট করতে পারবো। এবার এটাকে কি করে ইমপ্রুভ করবো সেটা নেক্সট দিন দেখবো। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে স্যার c1 ইজিক্যাল টু কে ইন্টু সি লিখেছেন স্যার, এটার কোনো মানে কি করে আসছে, এর কোনো ডেরিভেশন বা প্রমাণ টমান নেই না স্যার? না না, ওটা একটা ফ্যাক্টর ধরে নিচ্ছে তো, ভালো করে বোঝো। ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে তুমি ধরে নিচ্ছ যে এখানকার সি আর এখানকার সি সামথিং একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই হবে, বোঝো? কোনো ডেরিভেশন থাকার তো দরকারও নেই। এখানেও ক্যাপাসিটার ফর্ম করেছে একটা ভোল্টেজের জন্য, এখানেও একটা ভোল্টেজের জন্য ক্যাপাসিটার ফর্ম করেছে। এখান থেকে তার যাচ্ছে, এখানেও ক্যাপাসিটার ফর্ম করেছে, এখানেও। এখানে একটু বেশি হবে, এখানে একটু কম হবে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই জন্য একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছে, ফ্যাক্টরটার ভ্যালু জেনে গেলেই হয়ে গেল। তার মানে যদি এই ফ্যাক্টরের ভ্যালু বলেও দিয়েছে, বেশিরভাগ জায়গায় দেওয়া থাকবে 0.2, তার মানে কি সি যদি 10 হয়, তাহলে c1 কত হবে? 10 ইন্টু 0.2 মানে 1 বাই কত হচ্ছে 0.2,
মানে 10, মানে 2/10, তাহলে 2 হচ্ছে না? বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হ্যাঁ স্যার। প্রমাণ করার কোনো ব্যাপার নেই তো, এটা তোমাকে ওই ফ্যাক্টরটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? এবার তার জন্য অত বড় ডেরিভেশন তোমার দরকার নেই যে কে এর ভ্যালু কত, তুমি এটা তাহলে এগুলো তো আমাদেরকে মানে ডিপেন্ড করছে যে লাইনটা কেমন, লাইনের কনস্ট্রাকশন কেমন আছে, কত কেভি রেটিং যাচ্ছে তার উপর। তো আমি যদি এই কনস্ট্যান্টের ভ্যালুটা আমাকে দিয়ে দেবে পরীক্ষায়, ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওকে স্যার। হ্যাঁ, ওকে, চলো অনিমেষ, আমি এই ভিডিওটাই আপলোড করব, ঠিক আছে?